আমি যদি কোনো পার্টিতে থাকি, আমি ওপেন বলছি, জনগণকে বলছি, কোনো পলিটিক্যাল নেতাকে বিশ্বাস করবো না। আমি ওপেন বলছি, কোনো লজ্জা নেই, কিছু নেই। কারণ পলিটিক্যাল ব্যক্তির উদ্দেশ্যই হবে তার ভোট পাওয়া, তার চেয়ার দখল করা, তার বাড়ি গাড়ি অট্টালিকা বানানো। তুমি হিন্দু মুসলিম লাগিয়ে ঝগড়া করিয়ে মারা মারি কাটাকাটি যা হয় হোক, সে যদি চাইতো তরুণ গগৈকে বলে, হিমন্ত বিশ্ব শর্মাকে বলে এই লোকগুলোকে পাট্টা দিয়ে দিত, পারতো। দেন নাই, শুধুমাত্র মুসলমান এইগুলা মানুষদেরকে, যাদেরকে পূর্ববঙ্গীয় মুসলমান বলে ক্রিটিসাইজ করা হচ্ছে, বাংলাদেশি বলে ক্রিটিসাইজ করা হচ্ছে, তাদের ভোট নিয়েই তো কংগ্রেসের সরকার ছিল। তো আমি বলছি, আজকের দিনে যে আসামের পরিস্থিতি, সংখ্যালঘুদের উপর যে পরিস্থিতি হচ্ছে, এর জন্য যেমন আজকে বিজেপি যেমন বিদ্বেষী মনোভাব নিয়ে কাজ করতে যেমন দায়ী, কংগ্রেস এর থেকে বেশি দায়ী। কাটিগড়ার জন্ম নেওয়া স্বাধীনতার পর আব্দুল কাইয়ুম এবং আব্দুল হামিদ মজুমদার পরে কাটিগড়ার কোন ব্যক্তিত্ব কাটিগড়ার বিধায়ক হয়নি। সেটাই আপনি, এটা নতুন কোনো ট্রেন্ড নয়। 2 নম্বর কথা হলো, কাটিগড়ার মানুষ নিজের মানুষকে পছন্দ না করে বাইরে অতিথিকে পছন্দ করে। আজকে আপনি বলুন না ভাই, আজকে আপনারা দেখেন অ্যাসেম্বলি শুরু থেকে এখন পর্যন্ত যে লোকটা বাংলা রিডিং পড়া জানে না, যে লোকটা মানুষের সম্মুখে দাঁড়িয়ে দুটো কথা বলতে পারে না, যে লোকটা বাংলা পড়তে জানে না, যে লোকটা ইংরেজি পড়তে জানে না, অফিসারের সঙ্গে বসা জানে না, অফিসারের সঙ্গে কথা বলা জানে না, সেই লোকটা বিধায়ক হচ্ছে, কাটিগড়ার উন্নয়ন হবে না অবনতি? নমস্কার, আমি পৃথ্বীরাজ চক্রবর্তী। বাতায়ন ডিজিটালের এক বিশেষ অনুষ্ঠান বাতায়ন বিশেষ। আজকে যিনি আমাদের অতিথি রয়েছেন, বরাকের রাজনীতির ময়দানের এক সুপরিচিত মুখ, মৌলানা এনামুল্লাহ মহাশয় আমাদের সঙ্গে রয়েছেন। আমরা আমাদের এই অনুষ্ঠান পর্ব শুরুর পূর্বেই উনাকে জানাই স্বাগত। নমস্কার। আপনাদের বাতায়ন যারা ফলোয়ার্স রয়েছেন, সমর্থকরা রয়েছেন, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। এবং এই পেজ এবং যারা চালাচ্ছেন আপনারা, আপনাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকের দিনে আমার সঙ্গে এসে সময় দেওয়ার জন্য। বিশেষ করে আমার পক্ষ থেকে আপনাদের যারা ফ্যান ফলোয়ার রয়েছেন তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। তো আমরা এখান থেকে শুরু করতে চাই যে আমরা শুরু পূর্বেই বলেছি যে রাজনীতির ময়দানে খুবই সুপরিচিত একটি মুখ মৌলানা এনামুল্লাহ মহাশয়ের। তো এই যে রাজনীতি, আপনার রাজনীতির ময়দানে অনুপ্রবেশ কিভাবে, কখন থেকে হলো, এই বিষয়টি যদি একটু আমাদেরকে তুলে ধরেন। হ্যাঁ, ভালো একটা প্রশ্ন করেছো। যেটা বলতে গেলে হয়তো সময় অনেক যেতে পারে, কিন্তু আমি সংক্ষিপ্ত বলতে চাইবো। তো আমি অ্যাকচুয়ালি ছাত্র জীবন থেকে আমি একটু সংগ্রামী মনোভাব সম্পন্ন ছিলাম। 1999 ইংরেজিতে আমি কালাইন সিনিয়র মাদ্রাসায় আমি ছাত্র। 2004 ইংরেজিতে আমি হায়ার সেকেন্ডারি মেট্রিক পাস করি। তারপর থেকে আমার ছাত্র জীবনের সংগ্রাম, সাংগঠনিক রাজনৈতিক সংগঠন, তখন আমি মাদ্রাসার ছাত্র ছিলাম বলেই তখন আমাদের অল আসাম মাদ্রাসা স্টুডেন্ট অ্যাসোসিয়েশন ছিল। আচ্ছা, এই অল আসাম মাদ্রাসা স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমার সংগ্রামী জীবনের শুরুয়াত হয়েছে। তো সংগ্রামী জীবন যখন শুরু করি, তখন অল আসাম মাদ্রাসা স্টুডেন্ট অ্যাসোসিয়েশনে আমি তৎকালীন সেন্ট্রাল কমিটির আমাকে অফিস সেক্রেটারি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। ফার্স্ট আমার জীবনের যে সাংগঠনিক স্টেপ। তারপর এক সময় আমি 2004-এর পর আমি একটা এগুচ্ছি এডুকেশনের দিক দিয়ে, আর অন্যদিকে সাংগঠনিক দিক দিয়েও আমাকে এগুতে হয়েছে। তখন আমাকে সেন্ট্রাল কমিটি থেকে আমাকে এক সময় কাছাড় জেলা অল আসাম মাদ্রাসা স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের কাছাড় জেলা সভাপতি করা হয়। ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, কাছাড় জেলা আচ্ছা, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হিসাবে নিয়োগ দেওয়া হয়। তখন থেকে আমার সংগ্রামী মনোভাবটা আরো বেরিয়ে চলেছে। একদিকে এডুকেশনের দিকে এগুচ্ছি, হায়ার সেকেন্ডারি কমপ্লিট করি, এদিকে মাদ্রাসা ফাইনাল কমপ্লিট করি। তারপরে গ্র্যাজুয়েশন নেওয়ার জন্য কালাই সত্যরঞ্জন কলেজে যাই। এদিকে আমার মাদ্রাসা ফাইনাল এডুকেশনের জন্য আমি বদরপুর টাইটেল মাদ্রাসায় যাই। এর মধ্যে এই মাদ্রাসা স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের শুরুয়াত দিয়ে আমি জেলা সভাপতি থাকা অবস্থায় দীর্ঘ 1-1.5 বছর কাজ করি। তারপর এই সুবাদে আমার অনেক পরিচিতি লাভ হয় বরাক উপত্যকা তথা সমগ্র আসামের মধ্যে, যতটুকু হয় সামান্য একটা পরিচিতি লাভ করি। তারপর নর্থ ইস্ট মাইনরিটি স্টুডেন্ট একটা অর্গানাইজেশনের
তখন জন্ম হয়। সেই অর্গানাইজেশনটি সংখ্যালঘু ছাত্র সংস্থা হিসাবে, সেই সংস্থার আমি সেন্ট্রাল কমিটির ওয়ার্কিং প্রেসিডেন্ট হিসাবে আমি ছিলাম। প্রায় দীর্ঘ 2 বছর কাজ করেছি। তখন আসাম ইউনিভার্সিটির আন্দোলন ছিল বিসি কে চেঞ্জ করার। তখন নতুন সিস্টেম এসেছিল, এই যে আমরা তো ইয়ারলি পড়েছি, আমরা এডুকেশনের ইয়ারলি পড়েছি, যেমন ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার পড়েছি। কিন্তু আমরা যখন যে বছর অ্যাডমিশন নিয়েছি 2009, এই 2009 ইংরেজির পর 2010 থেকেই এই যে সিস্টেমটা চালু হয়েছে তোমার সেমিস্টার সিস্টেম। এই সেমিস্টার সিস্টেম চালু হওয়ার সাথে সাথে তখন তৎকালীন বিসি ছিলেন তপোদীপ ভট্টাচার্য। উনি যখন গোটা বরাক উপত্যকার যতটা কলেজ ছিল আসাম ইউনিভার্সিটির আন্ডারে, তখন তাদের সঙ্গে একটা বিরাট একটা বৈষম্যর সৃষ্টি হয়েছিল ওনার মাধ্যমে। তখন আমরা বরাক জুড়ে আন্দোলন করেছিলাম। বরাক জুড়ে আন্দোলন করে এক সময় আসাম ইউনিভার্সিটির গেটের সম্মুখে গিয়ে পর্যন্ত আমরা আন্দোলন করেছি, এই নর্থ ইস্ট মাইনরিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের নেতৃত্বে ব্যানারে। এক সময় আমরা আসাম ইউনিভার্সিটির গেটের সম্মুখে আমাদেরকে পুলিশ লাঠি পেটাও করেছে, এটাও খেতে হয়েছে। এই যে সংগ্রাম, এটা হবেই গণতান্ত্রিক ভাবে। তারপর আমরা বাধ্য করেছিলাম, তখন গোটা বরাক উপত্যকার আজকের দিনে অ্যাডভোকেট, উনি আকসার উপদেষ্টা ছিলেন, বর্তমানে উনি কোনো একটা বরাক কি বলে একটা পলিটিক্যাল পার্টির যিনি সভাপতি, উনি একসময় আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন। তাছাড়া অনেক শিক্ষিত বিজ্ঞ লোক যারা ছিল আমাদেরকে সহযোগিতা করেছিলেন, যাদের সহযোগিতায় আমরা ছোট ছিলাম, বয়সে যদিও ছোট ছিলাম, কিন্তু গোটা বরাক উপত্যকা স্টুডেন্টের নেতৃত্বে যারা ছিল তাদের সঙ্গে থেকে আমরা আন্দোলন করে একসময় বিসি তপোদীপ ভট্টাচার্যকে বাধ্য করেছি অপসারণ করতে। তারপর থেকে আমার যাত্রা শুরু হয়। তখন আমি কোনো সক্রিয় কোনো পলিটিক্যাল পার্টিতে ছিলাম না। তৎকালীন কংগ্রেস গভর্নমেন্ট ছিল, কংগ্রেসের মানে আসামে বলতে গেলে তাদের স্বর্ণযুগ ছিল। সেই অবস্থায় তখন একটা ইন্টারেস্ট হয়ে গিয়েছিল যে আমি তো একটু এগুচ্ছি আর পলিটিক্যাল ইন্টারেস্ট হচ্ছে, আমি কংগ্রেস পার্টিতে জয়েন করি। তখন আমি কংগ্রেস পার্টিতে জয়েন করি, যেটা সম্ভবত 2012 বা 13 হবে। তো জয়েন করি, তখন আমি প্রথমেই জয়েন করে আমি কাছাড় জেলা, যেটা কংগ্রেসের মাইনরিটি ডিপার্টমেন্ট আছে, সেই মাইনরিটি ডিপার্টমেন্টের ভাইস চেয়ারম্যান হিসাবে আমাকে নিয়োগ দেওয়া হয়। তৎকালীন কাছাড় জেলা কংগ্রেসের সভাপতি ছিলেন সম্মানিত অরুণদত্ত মজুমদার, এবং আমার মাইনরিটি ডিপার্টমেন্টের চেয়ারম্যান ছিলেন মঞ্জুর আহমেদ বলি একজন, কিন্তু উনি এখন নেই, উনি মারা গিয়েছেন। তখন ওনার সঙ্গে থেকে আমি প্রায় দীর্ঘ 2 বছর আমি কংগ্রেস করি, কংগ্রেসের সক্রিয় পলিটিক্সে থাকি। তখন কাঠিগড়ায় ছিলেন বিধায়ক, প্রাক্তন বিধায়ক আতাউর রহমান মাজার ভুঁইয়া সাহেব। আতাউর রহমান মাজার ভুঁইয়া সাহেব বিধায়ক প্রথম যে বছর হয়েছিলেন, প্রথম 5 বছরের জন্য, তখন থেকে ওনার সঙ্গে 1-2 বছরের মধ্যে ওনার সঙ্গে আমার রাজনৈতিক বাদ বিতণ্ডা শুরু হয়ে যায়, ওনার বিপক্ষে চলে যায়। রাজনীতি হয় এমনি। হওয়াতে হলো কি, উনি ইউডিএফ থেকে বিধায়ক হয়েছিলেন, আমি কংগ্রেসে ছিলাম, তাই ওনার সঙ্গে তো সবসময় পলিটিক্যালি সংঘাত। তো করতে করতে এক সময় দেখা গেল যে উনি ইউডিএফ থেকে বহুত কিছু ইতিহাস আছে, রাজ্যসভার এই সেই হয়ে উনি একসময় ইউডিএফ ওকে বহিষ্কার করে। আর ওনার সঙ্গে আমার এমনভাবে পলিটিক্যালি সংঘাত সৃষ্টি হয় যে উনি যেদিকে যাবেন সেদিকে আমি যাব না। তো উনি একটা টাইমে ডিসিশন, দেখা গেল যে উনি কংগ্রেসের যোগদান করবেন, কংগ্রেস থেকে কাটিগড়ায় টিকিট নেবেন, 2016 ইংরেজির কথা বলছি। মানে প্রাক্তন এমএলএ মৌলানা আতাউর রহমান মাজার ভুঁইয়া, উনি ওনার সেকেন্ড টাইমের বিধায়কে, উনি যখন ওনার রাজ্যসভার কি একটা কেলেঙ্কারি হয়েছিল, ইউডিএফ দল মৌলানা বদরুদ্দিন আজমল ওনাকে দল থেকে সাসপেন্ড করেছিলেন। তারপরে উনি কংগ্রেসের সঙ্গে বর্তমান আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে ওনার সঙ্গে কি একটা হয়েছিল, সেটা অনেক কথা, লম্বা কথা, সেদিকে আমি যাব না। তারপরে উনি কংগ্রেসে যাবেন এবং কংগ্রেস থেকে টিকিট নেবেন, কাঠিগড়ায় কংগ্রেসের ইলেকশন খেলবেন, এরকম একটা সিদ্ধান্ত ওনার ছিল। আমি তখন ডিসিশন নিয়েছিলাম যে আতাউর রহমান মাজার ভুঁইয়া যদি কংগ্রেসে যান, কংগ্রেসের টিকিট নিয়ে কাঠিগড়ায় আসেন, তাহলে আমি আর কংগ্রেস করব না। তখন অল্টারনেটিভ কোনো পলিটিক্যাল প্ল্যাটফর্ম ছিল না, আমার মন মতো ছিল না, যদিও ছিল আমার মন মতো ছিল না। তখন আমি ভাবলাম যে উনি কংগ্রেসে যাবেন, আমি উনার পক্ষে কাজ করা সম্ভব নয়, যেহেতু ওনার সঙ্গে আমার 5 বছরের 7 বছরের সংঘাত। উনি যদি কংগ্রেসে জানতে, আমি অল্টারনেটিভ কোনো একটা প্ল্যাটফর্মে যেতাম। এই মুহূর্তে এই বর্তমান কাঠিগড়ার বিধায়ক খলিলুদ্দিন মজুমদার, উনি বিভিন্ন জায়গায় ঘুরছেন, উনি কাঠিগড়ার বিধায়ক খেলবেন হিসাবে ইউডিএফ দল থেকে। আমি তখন ইউডিএফে ছিলাম না। তখন
আমাকে কয়েকজন বন্ধু বারবার বলল যে তুমি তো ডিসিশন নিয়েছো আতাউর রহমান যদি কংগ্রেসে যান আপনি অন্য থেকে চলে যাবেন। খলিলুদ্দিন মজুমদার একজন পাঁচগ্রামের ব্যবসায়ী মানুষ, ও ইউডিএফ থেকে খেলার জন্য খাটি করে আসছে, ওকে একটু হেল্প করো, ইউডিএফ এ চলে আসো। তখন আমি প্রথমে বলেছি না, আমি এখনো কোনো সিদ্ধান্ত নিই। এই করে করে বর্তমান কাটিগড়ার যে বিধায়ক খলিলুদ্দিন মজুমদার, একসময় ও আমার গড়ে এসে বিভিন্ন মানুষ লাগিয়ে আমাকে কিভাবে কনভিন্স করা যায়, ওর সঙ্গে নেওয়া যায়, বা ইউডিএফ দলে গেলে ওর হেল্প করা যায়, এইরকম একটা পরিকল্পনা তৈরি হয়েছে। আমি কিন্তু সিদ্ধান্ত নিয়েছিলাম যে আতাউর রহমান মাজার ভাই যেদিন ঘোষণা হবে যে উনি কংগ্রেসের টিকিট প্রাপ্ত হয়ে গেছেন কাটিগড়া, সেই দিন আমি ফাইনাল ঘোষণা করব। তারা আমার সঙ্গে বসে অনেক আলোচনা হয়, অনেক দিন আলোচনা করে বর্তমান খলিলুদ্দিন মজুমদার। তারপরে আমি তাদের সিদ্ধান্ত দিয়েছি যে আতাউর রহমানের যদি সিদ্ধান্ত ঘোষণা হবে কংগ্রেসের টিকিট প্রাপ্ত ব্যক্তি, সেই দিন আমি আপনার দলে নয় আপনার সঙ্গে সহযোগিতা করার জন্য ঠিক আছে আমি ইউডিএফে যেতে প্রস্তুত, কিন্তু উনি যদি টিকিট মিস হয় তাহলে আমি কিন্তু যাব না, এটা কন্ডিশন ছিল। দেখা গেল না সেম মতো সেম হয়ে গেল, আতাউর রহমান মাজার ভুঁইয়ার টিকিটের ঘোষণা হয়ে গেল, কংগ্রেসের টিকিট পেয়ে গেলেন। তখন তো আমার সিদ্ধান্ত সেই যেটা কমিটমেন্ট আমার ছিল যে এরকম হলে এরকম হবে কন্ডিশন, সেই মর্মে আমি গিয়ে কাছাড়ে, তখন ইউডিএফ এর অফিস ছিল আমাদের এই শিলচরে জেলা অফিস, সেখানে গিয়ে আমি যেদিন নমিনেশন দেওয়ার হয় সেই দিন আমি গিয়ে আমি ইউডিএফ দলে জয়েন করি। কংগ্রেসের মাইনরিটি ডিপার্টমেন্টের ভাইস চেয়ারম্যান থেকে আমি পদত্যাগ করি এবং পরের দিন গিয়ে আমি ইউডিএফ দলে জয়েন করি। এটা ছিল আমার অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট মানে এই যে আতাউর রহমান মাজার ভুঁইয়ার পলিটিক্যালি সংঘাতের সূত্র ধরে আমি ইউডিএফ এ যাওয়ার রাস্তা হয়। তখন এমন পরিচিতি এমন বেশি ছিল না, মানুষ চিন্ত তো বেশি ছিল না। তো আমি গিয়ে জয়েন করি, জয়েন করার পর 2016 নির্বাচন 20 দিন আমি এই খলিলুদ্দিন মজুমদারের সঙ্গে পুরা কাটিগড়া সমষ্টিতে আমি ক্যাম্পেনিং ছিলাম। যে এই ক্যাম্পেইনে তখন আমি খলিলুদ্দিন মজুমদার সম্বন্ধে আমার কোনো ধারণাও নেই, আইডিয়াও নেই, ও কেমন মানুষ, কি করে, পারবে কিনা, কি কতটুকু জানে, পলিটিক্স কি বিষয় সে বুঝে কিনা, এইরকম ছিল না। আমার যে সেই ইন্টেনশন ছিল আতাউর রহমানের বিরুদ্ধে আমি করব, সেই পটাশ করতে গিয়ে আমি খলিল দেখি নাই, খলিলের অবস্থানও আমি জানতে চাই না। আমি শুধু চেয়েছিলাম একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্ম থেকে কাটিগড়ায় বর্তমান পরিস্থিতি আতাউর রহমানকে মাজার ভুঁইয়াকে কিভাবে পটাশ করা যায়। তো আমি তখন দেখেছিলাম যে সংখ্যালঘু মানুষরা পুরা সংঘবদ্ধভাবে ইউডিএফ এ গিয়েছে, মাজার ভুঁইয়ার উপর ক্ষুব্ধ। আমি এই চান্সে মাজার ভুঁইয়ার বিরুদ্ধে চারণ কিভাবে করতে পারবো, সেটা ছোট মনের কথারই তখন করে অভিজ্ঞতা, সেই অভাবে আমার অভিজ্ঞতা টেনেছিল। তাই আমি গিয়েছিলাম, গিয়ে 2016 20 দিন পেয়েছি, জয়েন করে 20 দিন পেয়েছি। আমি খুব দৌড়াদৌড়ি করেছি, খলিলুদ্দিন মজুমদারকে নিয়ে মিটিং করেছি, আনাচে কানাচে কাটিগড়া রাখি নাই, যা করবার করেছি, নিজের জেদটা মিটিয়েছি। আনফরচুনেটলি ইলেকশন হলো, আতাউর রহমান মাজার ভুঁইয়া 16,000 ভোট নিলেন, খলিলুদ্দিন মজুমদার 51,000 ভোট পেলেন, আমাদের অমরবাবু পেলেন সামথিং 59,000 ভোট পেয়ে উনি বিধায়ক হলেন। তখন তো নিজের যে উদ্দেশ্য যেটা ছিল আতাউর রহমান মাজার ভুঁইয়াকে হারানো, ওর বিরোধিতা করা হয়ে গেল। এখন তো ভাবলাম যে ইউডিএফ তো জয়েন করে নিলাম, এখন পলিটিক্সও করতে হবে। তাই পলিটিক্সে একটু ইন্টারেস্টেড, সাংগঠনিক ইন্টারেস্টেডে গেলাম। গিয়ে তখন আমাকে ইউডিএফ দল আমাকে কাছাড় জেলা কমিটির আমাকে সাধারণ সম্পাদক করে, কয়েকজনের সঙ্গে একজন সাধারণ সম্পাদক হিসেবে আমার অ্যাপয়েন্টমেন্ট দেয়। তো আমি সাধারণ সম্পাদক হিসেবে কাজ করেছি দীর্ঘ ধরো 4 বছর, ডিস্ট্রিক্ট সাধারণ সম্পাদক ইউডিএফ এর কাজ করেছি। তখন আমাকে এক সময় কাজ করে করে ইলেকশনের আগ মুহূর্তে কিছু একটা বিসঙ্গতি হয়। বর্তমান এই বিধায়ক খলিলুদ্দিন মজুমদারকে নিয়ে আমাদের কাটিগড়ার লোকাল মানুষ ওকে চাইছিল না, যে ওর মতো ব্যক্তি বিধায়ক হলে আমাদের কোনো লাভ হবে না, এটা বিসঙ্গতি ঘটে। এই বিসঙ্গতি ঘটাতে সংঘবদ্ধ হয় কাটিগড়ার কালাইনের যুবকরা, ওয়েল উইশাররা। তখন আমরা একত্রিত হয়ে গুয়াহাটিতে যাই। তখন আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল আরো দলীয় 2-3 জনকে দিয়ে আমিও সঙ্গে নিয়ে গুয়াহাটিতে যাব, আজমল বদরুদ্দিন আজমল সাহেবের সঙ্গে বসবো, এই ব্যাপারে হিয়ারিং হবে, যেমন হিয়ারিং এর মতো ও ভার্সাস এই টিম। তখন সেখানে গিয়ে যাওয়া হয়, সেখানে যাওয়ার পর অনেক বাকবিতণ্ডা হয়, যেটা অনেক লম্বা ইতিহাস, সেদিকে যাব না। ওখানে খলিলুদ্দিন মজুমদার সম্পর্কে অনেক কিছু বলে কাটিগড়ার মানুষ, আমিও সঙ্গে ছিলাম। আর আজমল সাহেব এই সেই করে আমাদেরকে মিলিয়ে দিলে, তখন
সেই জায়গাতে আমার কিছু বাইরে আমার সম্পর্কে আজমল সাহেবকে বললেন যে আমাদের একজন কাটিগড়া থেকে একজন সেন্ট্রাল কমিটিতে নেওয়ার ডিমান্ড দিলেন। তো ওনাদের পরামর্শ এবং ডিমান্ডের মাধ্যমে মৌলানা বদরুদ্দিন আজমল এন্ড সেন্ট্রাল কমিটি আমাকে এইউডিএফ এর সেন্ট্রাল কমিটির সম্পাদক হিসেবে আমাকে নিয়োগ দেওয়া হলো, যেটা ছিল হয়তো 6 মাস বা 7 মাস। তখন আমি সেন্ট্রাল কমিটির সম্পাদক হিসেবে দীর্ঘ আফটার ইলেকশনের পর পর্যন্ত ছিলাম, তো কাজ করেছি। এটাই হলো আমার রাজনীতি। তারপরে 2021-এ পরে বিসঙ্গতি হলো, পার্সোনাল সমস্যা এলো, অনেক সমস্যা পলিটিক্যালি এসলো। তারপরে ইউডিএফ থেকে আমি সরলাম বা আমাকে সরানো হলো। তারপরে আমি দীর্ঘ 7-8 মাস 1 বছর আমি অব্যাহতিতে ছিলাম। তারপর অসম গণ পরিষদ দলের ভাই বন্ধুরা আমার সঙ্গে যোগাযোগ করে আমার সঙ্গে বসে আমার সঙ্গে আলোচনা হয়। তারপরে জিবি দলে যোগদান করি। জিবি দলে যোগদান করে প্রায় 2 বছর কাজ করি। কাজ করার পর লাস্ট এমপি ইলেকশন পর্যন্ত খুব হার্ড ওয়ার্কও করেছি, গোটা বরাক উপত্যকায় দেখেছে। এমপি ইলেকশন পরিমল বাবুর হয়ে কাজ করেছি। এমপি ইলেকশনের পর আমার শারীরিক অবস্থা একটু দুর্বল হয়ে যায়, একটু অসুস্থ হয়ে পড়ি। প্রায় 3-4 মাস আমি প্রায় বিছনায় ছিলাম, সুগারের পেশেন্ট, আরো গ্যাস্ট্রোলজির প্রবলেম। তখন আমি নিজে থেকে একটা চিঠি লিখে সভাপতিকে বললাম যে আমাকে অব্যাহতি দাও, আমি তো 3-4 মাস আমি সম্ভব না সংগঠন করা। তখন সেই অব্যাহতি হিসাবে আমাকে দিলেন। তারপর কিছুদিন যাওয়ার পর আমি ভাবলাম না, আপাতত আর কোনো পলিটিক্যাল পার্টিতে সক্রিয়তা করব না। তো আমি একটা রিজাইন কপি লিখে আমি প্রেসিডেন্টকে পাঠালাম যে আমি সাংগঠনিকভাবে আমি বর্তমানে ব্যক্তিগত অসুবিধার কারণে কোনো দল করতে চাই না। এই তো আমার পদবি বা আমার যে অবস্থান আছে সেই অবস্থান থেকে আমি অব্যাহতি নিলাম, আমার রিজাইন করলাম। বর্তমানে ফ্রি, কোনো পলিটিক্যাল পার্টিতে নেই, কোনো টেনশন নেই, কোনো প্রেশার নেই। এটাই হলো বর্তমান পলিটিক্যাল অবস্থান আমার। আর কি বলতে পারেন, আর কিছু যদি তাকে বলতে পারেন। তো আপনি যেহেতু বলেছেন 2021-এ মানে তার 5-6 মাস আগ মুহূর্তেও আমাদের বর্তমান কাঠিগড়ার যিনি বিধায়ক তিনি এআইইউডিএফ এর ছিলেন। এআইইউডিএফ তে উনি টিকিট পাওয়ার আগ দিন পর্যন্ত ছিলেন, টিকিট পাওয়ার মুহূর্ত পর্যন্ত ছিলেন। আচ্ছা, কংগ্রেসের টিকিটটা বি ফর্মটা পাওয়ার উনার হাতে আসার আগ পর্যন্ত ছিলেন ইউডিএফ দলের। উনি যে টিকিটটা পেয়েছেন কংগ্রেসের, উনার কংগ্রেসই কোনো দয়া নয়, উনার কোনো কারণেও নয়। এটা পেয়েছেন তো বদরুদ্দিন আজমলের দয়া পেয়েছেন, এটা প্রকাশ্যে বলতে পারি। আমরা নিজে ছিলাম ওর টিকিট পাইয়ে দিতে। সেই বিষয়বস্তু যে ব্যক্তি এতদিন ধরে এআইইউডিএফ এর কর্মী, ইলেকশনের আগ মুহূর্তে কংগ্রেসে, এই বিষয়বস্তুটা আপনি কিভাবে মানে দেখেছিলেন বা আপনার অনুভূতি কি ছিল সেই সময়? তখন দেখো এমন একটা সিচুয়েশন হয়েছিল পলিটিক্যালি, আসাম রাজ্যের পলিটিক্যালি অবস্থান ছিল যে ইউডিএফ কংগ্রেসের আতাত গঠবন্ধন হয়েছিল, যেটা মহাজোট। সেই মহাজোটে ইউডিএফ একটা পার্ট ছিল। তখন ইউডিএফ কংগ্রেসের যখন সিট বুঝাবুঝি হয়েছিল যে কতটা সিটে ইউডিএফ খেলবে, কতটা সিটে কংগ্রেস খেলবে, তখন এই এককালে বুঝাবুঝির সময়ে দেখা গিয়েছে যে কাটিগড়া খাসাড়ে একটা সিট ইউডিএফ পাবে, যেটা হলো সোনাই কনস্টিটিউয়েন্সি, আর কাটিগড়ার সিটটা কংগ্রেসকে দিতে হবে। কংগ্রেস ডিমান্ড করেছে বা একটা রেশিও মিলিয়ে এরকম একটা সিদ্ধান্ত অ্যালায়েন্স মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। তখন হয়তো কংগ্রেসীদের একটা দুর্বল ছিল যে তাদের কোনো ফুটন্ত আলোর মতো কোনো ক্যান্ডিডেট ছিল না কাটিগড়ায়। আচ্ছা, এটা কংগ্রেসের দুর্ভাগ্য, নতুবা আজকে কংগ্রেসীরা এই ধরনের দুর্ভাগ্যজনক দিন কাটাতে হতো না একজন ভালো এমএলএ যদি ওরা পেত। যাই হোক, সেই দিকে পরে যাব। আজকে বলতে গেলে কাটিগড়ায় কংগ্রেস নেই, বলতে গেলে কাটিগড়ায় কোনো কংগ্রেস নেই বললেই চলে। যারা আছে অনেক দুঃখ কষ্ট করে সংগঠন করছেন। আজকে একজন রানিং কংগ্রেসের বিধায়ক থাকা অবস্থায় আজকে কংগ্রেসের কোনো প্রোগ্রাম করতে কর্মীরা কোনো সহযোগিতা পায় না এমএলএ থেকে। এই ধরনের এমএলএ তাকায় না তাকায় সমান। তো সেই দিকে পরে যাব। তো উনাকে তখন বদরুদ্দিন আজমল সাহেবকে কংগ্রেস বলেছে এটা কংগ্রেসের সিট ফাইনাল হয়ে গেছে। একটা টাইম খলিলুদ্দিন মজুমদারের টিকিটটা মানে শূন্যের কোটা ছিল, যে পাবে না ও টিকিট। তখন তার সঙ্গে কম্পিটিশনে ছিলেন আমাদের কাটিগড়ারই এক ছেলে, যে আগে যুব কংগ্রেসের স্টেট প্রেসিডেন্ট ছিল কমরুল ইসলাম চৌধুরী। তো কমরুল চৌধুরী তখন পাওয়া অবস্থা হয়ে গিয়েছিল যে কমরুল চৌধুরী হয়তো টিকিট পেয়ে যাবে আর খলিলুদ্দিন হয়তো মাইনাস হয়ে যাবে। তখন এই খলিলুদ্দিন মজুমদার বদরুদ্দিন আজমলের গিয়ে পায়ে পড়তে হয়েছে। বদরুদ্দিন আজমলের পায়ে পড়ে বলছে, হুজুর আমাকে টিকিট দাও না হলে আমি সুইসাইড করতে পারি। একমাত্র ভরসা বদরুদ্দিন আজমল, আর কেউ নেই। হ্যাঁ, ছিল সুস্মিতা দেবের সঙ্গে ওর ইন্টারনাল বন্ধুত্ব ছিল, যেটা আমাদের দলীয় ইউডিএফ এর দলীয় কর্মীদেরকে অন্ধকারে রেখে
সুস্মিতা দেবের সঙ্গে, তখন সুস্মিতা দেব অল ইন্ডিয়া মহিলা কংগ্রেসের প্রেসিডেন্ট, সুস্মিতা দেবের সঙ্গে খলিলুদ্দিন মজুমদারের ইন্টারনাল বুঝাবুঝি ছিল। আচ্ছা। সুস্মিতা দেবের সঙ্গে কিছু লেনদেনও করেছে, যে সুস্মিতা দেব চাইলে তাকে কংগ্রেসের টিকিটটা দেবে। সেটা আমাদের ইউডিএফ এর কর্মকর্তাদেরকে অন্ধকারে রেখে তার ব্যক্তিগত সে রিলেশন ছিল, সেটা কিন্তু ধরা পড়েনি। আমরা খবর পেয়ে তাকে জিজ্ঞাসা করেছি, সে বলেছে মা কসম, বাবা মানে কসম। এটা একটা প্রতারণা, আপনি প্রতারণা, ইউডিএফ এর কর্মীদের সঙ্গে একটা বড় প্রতারণা করেছে খলিলুদ্দিন মজুমদার। তখন আচ্ছা আমরা বুঝতে পেরে তাকে জিজ্ঞাসা করার পরে ও বলেছে, না এরকম আমি করবো কি, এরকম আমি মানুষ নাকি, আমি সহজ সরল মানুষ, আমি আজমলের উপর ভরসা করে আছি। এটা ছিল সুস্মিতার সঙ্গে মানে প্যারালাল লাইন, যেটাকে প্যারালাল বলে, আচ্ছা যে যদি আজমল ফেল হয় তাহলে সুস্মিতাকে দিয়ে কিছু কিছু করতে পারি। ও লোকটা শিক্ষিত না, অশিক্ষিত হলেও ও যে 5 গ্রামে পেপার মিলে ব্যবসা করে টাকা রোজগার করেছে, তার পেস্ট ছিল ওর দারুণ ভাবে, যে কিভাবে কাকে দিয়ে কি করতে হয়, এটা দারুণ ভাবে একটা পেস্ট ছিল, আজও আছে। তো যাই হোক, তো বদরুদ্দিনের কাছে গিয়ে, আজমল সাহেবের কাছে গিয়ে খলিল মজুমদার বললো যে আমাকে সুখে না দিলে তো আমি সুইসাইড করবো, এরকম পজিশন। তখন আমরাও ভেবেছিলাম যে গৌতম রায় কাটিগড়াতে আসছেন, গৌতম রায়কে লোক চাচ্ছে না, গৌতম রায়কে প্রতিহত করে ওকে দিয়ে তোর সিটটা জিতাতে হবে, এরকম গঠবন্ধন সরকার হয়ে যাবে। তো সরকার হলে আমাদের কাটিগড়া সরকার পক্ষের একজন বিধায়ক থাকার প্রয়োজন, ও যাই হোক মূর্খ হোক যাই হোক একটা নাম্বার থাকার প্রয়োজন। কাটিগড়ার মানুষও এমন হয়েছিল যে গৌতম রায়কে হারাতে হবে। তো খলিলের ব্যাপারে অত সব মানুষে কনসাস হয়নি, খলিল ভালো লোক, জিনা হুজুর ভালো আসেননি, ভাই সাহেব, এই সমস্ত ব্যবহার, যেটা মসজিদ মাদ্রাসা 5,000 2,000 4,000 সান্দা, বিয়া বাড়ি, চিন্নি বাড়ি, এই সমস্ত জিনিসও গেছে। আর মানুষটা বলছে যে ইস, মানুষটা খুব ভালো লোক, হ্যাঁ 2016 হারে গেল না, এবার দিয়ে দেবো, এই ধরনের একটা মানে বাতাবরণ তৈরি হয়েছিল কাটিগড়া। তখন আমরা কাটিগড়া, আমি আমার একজন বন্ধু, নাম বলবো না এখানে যেহেতু মিডিয়া, আমরা রাত্রের অন্ধকারে আজমল সাহেবের সঙ্গে গুয়াহাটি দিসপুরস্থ ওনার ছেলের এমএলএ হোস্টেলে গিয়ে আমরা রাত্রে পায়ে ধরেছি ওর জন্য। ওই এমএলএ কে টিকিট দেওয়ার জন্য আমরা পায়ে ধরেছি আজমল সাহেব। ওপেন বলছি, ওপেন ক্যামেরার সামনে বলছি, 2021-এর টিকিটের ব্যাপারে ওপেন বলছি। খলিলুদ্দিন বরাক রেসিডেন্সিতে মরা বাঁচার লড়াই আছে, সেন্স উপর দিকে যাচ্ছে, নিচের দিকে যাচ্ছে, টিকিট না পেতে পারি এমন সিচুয়েশন। সব টিকিট ঘোষণা হয়ে গেছে কিন্তু কাটিগড়ার টিকিট ঘোষণা হচ্ছে না, পেন্ডিং পেন্ডিং একবার 11th আওয়ার। তখন পর্যন্ত খলিলুদ্দিন ইউডিএফ এর মানুষ। তখন আমি আমার এক বন্ধু গিয়ে আজমল সাহেবকে বলেছি, আরো অনেক লিডাররা তাদেরকে বলেছি, বলতে বলতে ফিনিশিং এ গিয়ে আমরা আজমল সাহেবকে বলেছি যে আজমল সাহেব, আমরা হুজুর হুজুর বলে ডাকি, যে হুজুর এক কাজ করতে হবে, যদি খলিলুদ্দিন মজুমদারকে কংগ্রেসের টিকিট না দেওয়া হয় তাহলে ইউডিএফ এর বিফর্মটা নিয়ে আমরা গুয়াহাটি থেকে যাব। আপনি ইউডিএফ এর বিফর্ম আমাদেরকে দিতে হবে। কংগ্রেস যদি বিফর্ম না দেয় তাহলে আমরা ইউডিএফ এর বিফর্ম খলিলুদ্দিনের নামে নিয়ে যেতে হবে, নতুবা খলিলুদ্দিন সুইসাইড করবে। সঙ্গে আমাদের অনেক কর্মী, হাজার হাজার কর্মীরা অনেক বড় আশা নিয়ে বসে আছেন, আপনি এই ব্যবস্থা করে দিতে হবে। তখন আজমল সাহেব বলেছিলেন, ধৈর্য ধরো, যদি কংগ্রেস আমাদের সঙ্গে প্রতারণা করে আমাদের খলিলকে টিকিট না দেয় তাহলে আমি ইউডিএফ এর বিফর্ম দিয়ে দেবো, তোমরা ইউডিএফ এর বিফর্ম নিয়ে কাটিগড়া ইলেকশন করো। এই কথা নিয়ে এসে আলোচনা করে হঠাৎ করে আমার অসুস্থতা বেড়ে যায়। আমি আবার প্রায় দীর্ঘ 10-15 দিন ছিলাম, তখন আমি এসে যাই। তারপরে আজমল সাহেব, জিতেন্দ্র সিং তৎকালীন আসামের যে প্রভারী ছিল, আজও আছে, তাদের সঙ্গে চ্যালেঞ্জ করে বলেছেন যে যদি খলিলকে টিকিট না দাও কংগ্রেসের বিফর্ম, তাহলে আমি ইউডিএফ এর বিফর্ম দিয়ে দেবো। সেই জায়গা থেকে খলিল এসে বিফর্ম পায় একবারে 11th আওয়ারে, আর সেই কংগ্রেসই খলিল। আজকের দিনে কংগ্রেসের ট্যাগ লাগানো খলিল। কিন্তু খলিল কোনোদিনও কংগ্রেসের লোক নয়, তখনও ছিল না, আজও নয়, আর আগামী দিনে কোনোদিনও হতে পারবে না। তার কাছে ইকুয়ালিটি নেই। কি কোয়ালিটি? আমি এটা বলবো না যে কংগ্রেস খুব স্বর্গের দল, এরকম না। কংগ্রেসের যে কালচার, কৃতি কালচার, সংস্কৃতি, এগুলা খলিলের ভিতরে নেই, আজও নেই, আর কোনোদিন হবে না। কারণ হলো সে একজন হাওয়ায় নির্বাচিত প্রতিনিধি, ইমোশনাল বুটে নির্বাচিত প্রতিনিধি। সে কোনোদিন সংগঠন কি বুঝেও না, সংগঠন কিভাবে চালাতে হয় তাও জানে না। আর কংগ্রেসের যে ল্যাং মারামারি পলিসি রয়েছে, সেই ল্যাং মারামারি পলিসিতে পড়ে তো আপনারা দেখেছেন গত পঞ্চায়েত নির্বাচনে ওকে কিভাবে বাস খেয়েছে। একটা টিকিট, একটা বিফর্ম 2 জায়গায় দেওয়া হয়। আবার ওই দলেরই, কংগ্রেস দলেরই কর্মকর্তা তাকে জুতা পেটার মতো করে, যেটা গোটা দুনিয়া দেখেছে। তাকে বয়কট করে যে তুমি এই অঞ্চলে এসে প্রচার করতে পারবে না, সেও আসে না। আবার যেটা লাস্ট
পঞ্চায়েত নির্বাচন শেষ, কালাইনের এপি বডি চেয়ারম্যান গঠন করতে ও, যেটা আমি জানি আর ব্যক্তিগতভাবে আমি তার সম্মুখেও বলতে পারবো, যে কোনো সময় যদি ওর মোকাবিলা হয় তার সম্মুখে দাঁড়িয়ে বলতে পারবো, ও একজন দুইজন এপি সদস্যকে বিক্রি পর্যন্ত করেছে, নিজের দলের বিরোধিতা করেছে। টিকিট দিতে যেমন করেছে, ওটা কংগ্রেসীরার কথা, আমাদের কথা না। কংগ্রেসীরা বলছে ও টিকিটে 10 লক্ষ টাকা ডিমান্ড করেছে, অন্য কোনো পার্টির মানুষ বলেনি। কিন্তু আজ এই যে কালাইন ব্লকের যে এপি বোর্ড গঠন করতে ওর যে ভূমিকা ছিল, যে কংগ্রেসের 2 জন বা কংগ্রেস সমর্থিত 2 জন এপি কে সে অন্য দলে নিয়ে সেই বোর্ড গঠন করতে সাহায্য করেছে। ও কেমন করে কংগ্রেসের হবে? আজকে যে কাঠিগোড়ায় যে কংগ্রেসের অবস্থান, সেই অবস্থানের জন্য সম্পূর্ণ দায়ী খলিলুদ্দিন মজুমদার। কারণ কংগ্রেস এবং ইউডিএফ এর যে পুরাতন মানুষ যেগুলো রয়েছে, ইউডিএফ এর কিন্তু অসংখ্য মানুষ রয়েছে আজও, যারা কোনো দলে জয়েন করেনি, এদের সঙ্গে খলিলের ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। সে ইউডিএফ কে প্রথমে ধ্বংস করেছে। কাঠিগোড়াতে যারা ছিল, যে সংগঠন যদি শক্তিশালী থাকে তাহলে ওরা আমাকে বুট দিয়েছে, চাপ মারে ধরবে, তখন আমি তাদেরকে ছেড়ে চলতে পারবো না, ওদেরকে শেষ করেছে। তারপরে কংগ্রেসকে শেষ করেছে। এখন তার ব্যক্তিগত ফায়দা লোটার জন্য সে আলগাপুর কাটলিছড়া নির্বাচন খেলবে, বড় স্বপ্ন দেখছে। এবং কাঠিগোড়াতে যা কিছু ছিল, বেশি পারেনি, বড় বলতে পারবো না, ওর মতো বিধায়ককে তো আমরা জেনারেলি বিধায়ক কই লজ্জার বিষয়, কিন্তু পারেনি। যা পেরেছে মোটামুটি তার পকেট ভর্তি চিন্তা করছে, যাতে আলগাপুর বিধান গিয়ে কিছু খরচা করতে পারে। কিন্তু টিকিট যদি খলিলের মতো ব্যক্তিকে যদি কংগ্রেস দল আবার আলগাপুর কাটলিছড়া টিকিট দেয়, তাহলে বুঝতে পারবো যে কংগ্রেস দল জীবনে আর উঠতে পারবে না। এই ধরনের মানুষকে যদি আবারও প্রতিনিধিত্ব করার জন্য সার্টিফিকেট দেয় গৌরব গগৈ মহাশয় আর রাহুল গান্ধী মহাশয়, তাহলে এই কথা বুঝবো যে কংগ্রেস দল কোনোদিন আর আসামে হোক ভারতবর্ষ আসতে পারবে না। কেন এই ধরনের মানুষ তো কোনোদিনই সমাজের কাজের দায়ভার নিতে পারবে না। তাহলে সমাজের কাজের দায়ভার যে লোকটা নিতে পারবে না, তাকে যদি কংগ্রেস টিকিট দেয়, তাহলে এটাও তা বুঝতে ফাইনাল বোঝা যাবে যে কংগ্রেস দল আর কংগ্রেস দল থাকে। এই বিধায়ক সম্পর্কে আর কি বলবো, অনেক কিছু বলার আছে ভাই। এই বিষয়ে আমি সময় নষ্ট করতে চাই না, যেহেতু প্রসঙ্গক্রমে আপনি বলেছেন তাই আমি একটু বললাম। আমি ভাবছি যদিও আলগাপুর কাটলিছড়ায় সত্যিকার কংগ্রেসের টিকিট দিয়ে দেয়, তাহলে আলগাপুর কাটলিছড়ায় গিয়ে জনসাধারণের সামনে কিছু তুলে ধরবো, যে ওর বিগত দিনের হিস্ট্রি গুলো কিভাবে, কতটুকু জানে, কতটুকু পারে, কি তার ষড়যন্ত্রমূলক রাজনীতি, এগুলো তুলে ধরবো। এটাই মনে 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 ভাবছি আর অপেক্ষা করছি। আচ্ছা, যেহেতু আপনি অল্প আগে বলেছেন যে আপনি বর্তমানে বিরতি নিয়েছেন রাজনীতির ময়দান থেকে, তো বর্তমানে আপনি কি নিয়ে ব্যস্ত বা কি চলছে আপনার? বর্তমানে দেখুন ভাই, আমি একটা কথা বলতে চাই, বর্তমান যে আসামের রাজনৈতিক প্রেক্ষাপটে আমি অ্যাকচুয়ালি বোর ফিল করছি। সেটা তো আপনি বলেছেন রাজনীতির প্রেক্ষাপটে আমি বিরত বসে আছি। তাই তো পলিটিক্যাল পার্টি, কোনো একটা পলিটিক্যাল পার্টিতে আপাতত জয়েন করব বা কাজ করবো এমন কোনো মন মানসিকতা নেই। সেটা বলছি না, তো বর্তমানে আমি কি করছি, যেটা হলো, আমি পুরা বসেছিলাম। আমাদের কালাইন পশ্চিম শিলচরের কিছু যুবকরা সম্মিলিতভাবে তার একটা অর্গানাইজেশন করার চিন্তা করলো। আচ্ছা, তো আমাকে তারা 1-2 দিন ইনভাইট করেছে, আমি 1-2 দিন গিয়েছি, বসেছি, তাদের সঙ্গ দিয়েছি। তখন তারা আমাকে পরামর্শ হিসাবে বলেছে আমরা কি করব না করবো। আমি যতটুকু পারি, আমি এমন কিছু জানি না, জিরো মানুষ হিসাবে যতটুকু পারি একটু সাহায্যর কথা বলেছি, এরকম করো এরকম করো। তখন তারা আমাকে বলেছে, না তুমি এরকম বাইরে থাকলে হবে না, তুমি আমাদের সঙ্গে থাকতে হবে। তখন অনেক বলেছে, দেখো ছোট ভাইরা বড় ভাইরা যারা আছে, তারা আমাকে যে সম্মান দিয়েছে, আমার ঘরে এসেছে, আমাকে ইনভাইট করে নিয়েছে, তারা আমাকে বলেছে যে তুমি বাইরে থাকলে হবে না, তুমি আমাদের সঙ্গে থাকতে হবে। তাই আমি 2-3 বার তাদের সঙ্গে আর্গুমেন্ট করার পর ভাবলাম যে আমি যদি তাদের কথাকে ডিনাই করি, তাহলে এরা ভাববে যে হয়তো আমি তাদেরকে অহংকার করছি যে তাদের সঙ্গে যাবো না। পরে বললাম ঠিক আছে, আমাকে তোমরা যা বলবে আমি তাই করবো। তারা আমাকে বলেছে যে আপনি অর্গানাইজেশনে এসে আপনি সম্পাদকের দায়িত্বটা নিতে হবে। আমি বলেছি ঠিক আছে, আপনারা যখন এই কথা বলেছেন ঠিক আছে, আমি নিয়ে নিলাম। এই নিয়ে আর এই যে বরাক গ্রিন অ্যাসোসিয়েশনের লাস্ট 2 মাস থেকে যে অ্যাক্টিভিটিস, এটা নতুন করে একটা অ্যাক্টিভিটিসে যুক্ত হলাম, জীবনের আর একটা নাম লেখাবার সুযোগ দিল ওরা। একটু কথা বলার সুযোগ দিল, জনগণের পক্ষে কথা বলার সুযোগ দিল, এই মাত্র চলছে। এই যে বরাক গ্রিন এইজ অ্যাসোসিয়েশন, এটা যদি মোটো এন্ড অবজেক্টিভ যদি বলা যায়, কি মানে উদ্দেশ্য বা কিসের জন্য? এটা বলতে গেলে আমি শর্টলি বলবো যে আমি যখন তাদের কাছে যাই,
তাদের কাছে যাওয়ার পর তারা যে এইম এন্ড অবজেক্ট আমাকে বললেন যে আমরা এই করব এই করব এই করব, তখন আমিও কিছু সংযোজন করি, সংযুক্ত কিছু করে আমি তাদেরকেও কিছু পরামর্শ দিই। তখন তারা সব মিলিয়ে এটার মোটো হলো যে বিশেষ করে উত্তর কাটিগড়া এবং পশ্চিম শিলচরের যে সামাজিক অবস্থান, অসামাজিক কার্যকলাপ, যেমন চুরি ডাকাতি ড্রাগস, এগুলো দিন দিন বেড়ে এই যাচ্ছে। দিন দিন যে বেড়ে যাচ্ছে, তারপর রাস্তাঘাটের সমস্যা, তারপর ওনারাও বললো এবং আমিও বললাম আচ্ছা। যে আমাদের বরাক উপত্যকায় কোনো উদ্যোগ নেই, শিল্প প্রতিষ্ঠান নেই। একটা ছিল যেটা 5 গ্রামের পেপার মিল, ওটা আমাদের এই খলিলুদ্দিন মজুমদারের নেতৃত্বে আরো কিছু মানুষের নেতৃত্বে তো ওরা চলে গেল। তো একমাত্র উদ্যোগ যদিও বেসরকারি একটা হলো এই সেউতিতে হয়েছে একটা সিলপার ফ্যাক্টরি, যেটাকে এই রেলের সিলপাট গুলা তৈরি করে বিহারা। আর নতুন করে আমাদের বুরুঙ্গা পার্ট এখানে পার্ট 2 তে পাদ্রিজিলা ছেড়ে হচ্ছে আমাদের স্টার সিমেন্ট ফ্যাক্টরি একটা প্ল্যান্ট হচ্ছে। যে তারা বললো যে এইগুলা সিলভার ফ্যাক্টরি যখন হয়েছিল তখন সিলভার ফ্যাক্টরি প্রথম লোকাল মানুষদেরকে একটু ঝুঁকিয়েছিল যে এস্টাবলিশ করতে গিয়ে, পরে যখন এস্টাবলিশ করে ফেলেছে তখন সে লোকাল টোটাল যারা নকরি করে চাকরি করতো তাদেরকে সরিয়ে দিয়েছে, যারা লেবার শ্রমিক ছিল তাদেরকেও সরিয়ে দিয়েছে। সরিয়ে দিয়ে ওয়েস্ট বেঙ্গল থেকে প্রায় 200+ 300+ কর্মী শ্রমিকদেরকে দিয়ে এখানে কাজ করাচ্ছে। প্রায় 200+ শ্রমিকরা বঞ্চিত হয়েছে, বৈষম্যের শিকার হয়েছে আমাদের এই বৃহত্তর উত্তর কাটিগড়া বা বরখলার একটা পার্ট নিয়ে, যেটাকে আমরা পশ্চিম শিলচর বলি। তারপরে তারা বলল, কিছু লোক বলল যে আমরা এই স্টার ফ্যাক্টরি যখন শুরু হয় এখানে একজন কে লোক বিজু পান্ডে নাকি, সে জমি জায়গা কেনার সময় মানুষের পা ধরেছে, বলেছে তোমরা জমি বিক্রি করো আমি তোমাদেরকে চাকরি দিব। যেমন নেতাজি সুভাষ চন্দ্র বসু স্বাধীনতার সংগ্রামে বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদেরকে স্বাধীনতা দেবো। সেই ব্রিজু পান্ডে নাকি বলেছিল তোমরা আমাকে জমি দাও আমি তোমাদের জীবন দিয়ে দেবো। কিন্তু পরবর্তী সময় দেখা যায় ধাপে ধাপে সে এইগুলো মানুষকে বঞ্চিত করছে, ওদেরকে গেইটে পর্যন্ত যেতে দিচ্ছে না। পরবর্তীতে খবর নিয়ে দেখা যায় এখন পর্যন্ত 700+ চাকরিজীবী এবং শ্রমজীবী মানুষ এখানে কাজ করছে এটাকে ইস্টাবলিশ করতে গিয়ে। এর মধ্যে 5% লোক হবে আমাদের ওভারঅল বরাক ভ্যালি মিলে, আর 95% লোক হলো ওয়েস্ট বেঙ্গলে, ত্রিপুরা, বরপেটা ইত্যাদি বাইরের স্থানের লোক। তো তারা বললো আজকে সিলভার ফ্যাক্টরি আমাদের সঙ্গে বৈষম্য করলো, আমাদের ওখানে পলিউশন নষ্ট করছে সিলভার ফ্যাক্টরি, আমাদের মানুষের রোগ হচ্ছে, বিভিন্ন ব্যাধি হবে। আজকে ঠিক একটা সিমেন্ট ফ্যাক্টরি এখানে হচ্ছে, আমাদের মানুষদেরকে প্রলোভন দিয়ে জায়গায় নিয়েছে। অলরেডি এগ্রিকালচার ল্যান্ডে কিন্তু ফ্যাক্টরি হয় না গাইডলাইন মতো, এটা কিন্তু এগ্রিকালচার ল্যান্ড। এগ্রিকালচার ল্যান্ডে ফ্যাক্টরি করছে, মানুষ গ্রামীণ মানুষ সাধারণ মানুষ বেশি বুঝে না, ভাবছে এখানে ফ্যাক্টরি হলে তো আমরা লালা হয়ে যাব। এই তো হলো বিক্রি করার পর প্রথমে বলেছে এনওসি নেওয়ার জন্য এই অঙ্গনওয়াড়ির কাছে গিয়েছে, স্কুল কমিটির কাছে গিয়েছে, ওকে কিছু একটা স্কিম দিয়েছে, মানুষ ভাবছে একজন নেতা তার যা করতে পারে না, স্টার ফ্যাক্টরি আমাদেরকে এইরকম দিয়ে দিল। মানুষ তো বুঝতে, একটা ফ্যাক্টরি এস্টাবলিশ হতে গেলে একটা ফ্যাক্টরি কি কি করতে হয় সেটা মানুষ কিন্তু এখনো 95% মানুষ জানে না। একটা ফ্যাক্টরি এস্টাবলিশ করতে হলে যে জায়গাতে করবে, ফ্যাক্টরির ইন্ডাস্ট্রিয়াল গাইডলাইন হলো যে একটা ডিপার্টমেন্ট আছে তাদের সোশিয়াল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। এই সোশিয়াল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে কোম্পানি, ফ্যাক্টরি এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ইন্ডাস্ট্রিয়াল ডিপার্টমেন্টের যত পার্সেন্টেজ আছে, একটা পার্সেন্টেজ আছে যেটা আমি বলবো না সঠিকলি, আমরা কালেক্ট করছি, এই পার্সেন্টেজে সোশিয়াল ওয়েলফেয়ারে কাজ করতে হবে। এখানে মন্দির বানিয়ে দিতে হবে, মন্দিরের বাউন্ডারি দিতে হবে, মসজিদ বানাতে মসজিদের বাউন্ডারি দিতে হবে, কুয়া দিতে হবে, স্কুলের বাউন্ডারি দিতে হবে, রাস্তা বানিয়ে দিতে হবে, হ্যাঁ ইলেকট্রিক দিতে হবে, জল দিতে হবে, এই সেই মিলিয়ে ওদের এটা করতেই হবে। যদি না করে তাহলে এস্টাবলিশ করতে পারবে না, এটা হলো গাইডলাইন। কিন্তু তারা মানুষকে বলছে আমরা তো মন্দির দিচ্ছি বানিয়ে, আমরা মসজিদ দিচ্ছি বানিয়ে, আপনারা আমাকে সুযোগ দাও। আর মানুষ বলছে আহারে কোথায় থেকে এলো, আমাদেরকে এই সেই করে দিচ্ছে। এটা শুনে মানুষ বুর্বকের মতো মানুষ তাদেরকে সমর্থন করে দিচ্ছে। আজও কিছু মানুষ আছে যারা বলছে যে খুব ভালো। কিন্তু আপনারা মিডিয়ার লোক বা আপনারা সিনসিয়ার মানুষ, আমি আপনার এই বাতায়ন টিভির মাধ্যমে
আমি গোটা বরাক উপত্যকার মানুষ, বিশেষ করে পশ্চিম শিলচর এই ফ্যাক্টরির আশপাশে আজু বাজুতে থাকা যত মানুষ আছে সবাইকে বলবো, আপনারা কারো কাছে যেতে হবে না। আপনারা গুগলে যাবেন, গিয়ে সার্চ দেবেন যে একটা সিমেন্ট ফ্যাক্টরি ইস্টাবলিশড হলে এই অঞ্চলের মানুষের ক্ষতি কি হবে আর লাভ কি হবে, গুগল আপনাকে সামনে এনে দেবে। আপনাকে টোটাল বাংলা ভাষায় পাবেন, ইংরেজি ভাষায় পাবেন, সবকিছু পাবেন। আপনারা পড়ে একবার স্টাডি করে দেখবেন। 5 কিলোমিটারের ভিতরের মানুষের সমস্যা হবে, শ্বাসকষ্ট রোগ হবে, মানুষের স্কিনের রোগ হবে, মানুষের ক্যান্সার রোগ হবে, মানুষ খেতে পারবে না, গাছ থাকবে না, বাস থাকবে না, কিছু থাকবে না। এগ্রিকালচার বলতে কোনো ক্ষেত কিছু হবে না, মাছের চাষ হবে না, জল নষ্ট হবে। এখানে যে বোরিং করতে যে জল কালেকশন করবে ওরা, তাদের কালেকশনের কারণে এই অঞ্চলের মানুষের জলের সমস্যায় ভুগবে। তারা যে এনভায়রনমেন্টের যেটা ক্ষতি হবে সেটার কারণে মানুষের যে রোগ হবে, তার জন্য তারা মেডিকেল ফেসিলিটি ফ্রি দিতে হবে 5 কিলোমিটার ভিতরের মানুষদেরকে। তারা ইলেকট্রিক ফ্রি দিতে হবে এই 5 কিলোমিটারের ভিতরের মানুষদেরকে। তারা এই 5 কিলোমিটারের ভিতরের মানুষদেরকে মেডিকেল ফ্রি করতে গিয়ে একটা হসপিটাল খুলে দিতে হবে। তারপরে তারা কি করতে হবে, তারা ফ্রি জল দিতে হবে, খাওয়ার জল যেটা আচ্ছা ফ্রি দিতে হবে। এটা গাইডলাইন অফ ফ্যাক্টরি, গাইডলাইন অফ ইন্ডাস্ট্রি, প্রাইভেট ইন্ডাস্ট্রি হোক আর গভর্নমেন্ট ইন্ডাস্ট্রি। কিন্তু আজ মানুষ ভাবছে মসজিদের একটা ওয়াল পেয়ে গেলাম, মুসলিম মানুষ পাগল, সাইনবোর্ড পেয়ে গেল, ফটো শটো দিয়ে ও হাত দিয়ে বললো ক্যা কর রা হ্যায় ভাই। হিন্দিভাষী একজন মানুষ এসে বাঙালি মানুষের সম্মুখে যখন পায়ে পায়ে তুলে বললো ভাই হাম তো আয়া হ্যায় আপ লোগোं को डेवलपमेंट के करने के लिए। আরে আমার খাসাড়ি ভাষার মানুষ, চিলোটিয়া ভাষার মানুষে কইলো বাহ, হিন্দিওয়ালা আয়া তো হাম স্বর্গ মে জায়গা। হ্যাঁ, এই কথা শুনে আমাদের লোকাল এরিয়ার মানুষগুলো ব্যাককলের মতো কাজ করছে। এখন পর্যন্ত তারা জানে না, বুঝে না, বুঝার চেষ্টা করছে না। আমরা ইতিমধ্যে প্ল্যান করেছি, আমরা স্টার সিমেন্ট ফ্যাক্টরি হেড অফিসে আমরা আরটিআই করব যে সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে কত পার্সেন্টেজ এই বুরুঙ্গা প্লান্টের আশপাশের জন্য আপনারা ফাইনাল করেছেন, এবং এই কত পার্সেন্টের মধ্যে এখন পর্যন্ত কত পার্সেন্ট কাজ হয়েছে, মন্দিরের জন্য কত পার্সেন্ট, মসজিদের জন্য কত পার্সেন্ট, রাস্তার জন্য কত পার্সেন্ট, স্কুলের জন্য কত টাকা, হ্যাঁ, ইলেকট্রিকের জন্য কত টাকা, জলের জন্য কত টাকা, হসপিটালের জন্য কত টাকা, এবং লোকাল মানুষদেরকে এমপ্লয়মেন্ট না দিয়ে কলকাতা থেকে, বিহার থেকে, বরপেটা থেকে, ত্রিপুরা থেকে মানুষ এনে আমাদের উপর ঝাঁপিয়ে কাজ করাবে। আর এই অঞ্চলের পলিউশনে মানুষ ক্যান্সার রোগ হবে, জল পাবে না, ইলেকট্রিক পাবে না, শ্বাসকষ্ট রোগ হবে, স্কিনের বেমার হবে, মাছ চাষ করতে পারবে না, ক্ষেত কৃষি করতে পারবে না এই অঞ্চলের মানুষ। আর ইনকামের জন্য আসবে ওয়েস্ট বেঙ্গল থেকে, ত্রিপুরা থেকে, বরপেটা থেকে। এটা কোনোভাবে আমাদের পশ্চিম শিলচরের যুবকরা মেনে নেবে না। ইভেন আমি কমিটমেন্ট করছি আজকে আপনার মিডিয়ার মাধ্যমে, আপনার চ্যানেলের মাধ্যমে, আমি প্রয়োজনে যা কিছু আসে আমার সম্মুখে, যা ঘাত প্রতিঘাত আসবে, কেউ যদি ভাবে যে এই করে সেই করে দমন করে দেবে, তাহলে সে মূর্খের স্বর্গে বাস করছে, মূর্খের স্বর্গে বাস করছে। গণতন্ত্র দেশ, গণতান্ত্রিক ভাবে জনসাধারণের স্বার্থে যখন আমি কথা বলবো, তাহলে আমার বিরুদ্ধে যদি আসে তাহলে আসুক, আমি জেলে যেতে প্রস্তুত, কিন্তু জনসাধারণের পক্ষে থাকবো। আমি আমার ব্যক্তিগত স্বার্থের জন্য যাব না। এখন পর্যন্ত এই কোম্পানির যে একজন ব্যক্তি যে কাজ করছে এই অঞ্চলের মানুষের সাথে মিলেমিশে, এই লোকটি এত মিঠা ভাষায়, যে খলিল উদ্দিন মজুমদারের মুখ, মিষ্টি মুখ দেখে মানুষ ভোট দিয়েছিল পাগল হয়ে, ভোটের 3 মাস পরে আবার খলিলকে বলছে এই পাগলটাকে কেন ভোট দিলাম। সেম কন্ডিশনটা হচ্ছে এই লোকটার মিষ্টি মুখ এবং অতিরিক্ত চালাক লোক। সে মানুষদেরকে কনভিন্স এমন ভাবে করছে, মানুষ বলছে ও তো আমাদের আকাশ থেকে মানে আমাদের মুসলিম ভাষায় ফিরিস্তা বলে, আর অন্যান্য ধর্ম ভাষায় বলে এঞ্জেল বা এই সেই ইত্যাদি বলে, ও কিছু একটা এসে গেছে আমাদেরকে আকাশে নিয়ে যাবে। এই যে মানুষ ভুল করছে হুজুগে, ইমোশনালি, যখন ভুলের রেজাল্ট আসবে তখন বলবে এই লোকটা তো আমাদেরকে শেষ করে দিয়েছে, তখন ওর লোকটা থাকবে না, ও লোকটা তার কাজ শেষ করে চলে যাবে। কারণ কোম্পানি ওকে চাকর বানিয়ে পাঠিয়েছে, ওখানে মালিক বানিয়ে পাঠায়নি। ও কোম্পানির সামান্য মাত্র একটা চাকর, স্যালারি পায় মান্থলি। এই চাকরকে আমাদের অঞ্চলের মানুষ বলছে ও নরেন্দ্র মোদী, নাইলে অমিত শাহ এসে গেছে। ও যে একজন চাকর, কোম্পানির চাকর, তাও প্রাইভেট কোম্পানির চাকর। আজকে প্রাইভেট কোম্পানির মালিক যখন ওর ফল্ট পাবে তখন লাত্তি মেরে তাকে বের করে দেবে। ওকে এমন হয়েছে, ও নাকি এমনও স্বপ্ন দেখছে, কোনো কোনো প্রসঙ্গক্রমেও বলছে
যে আমাদের ওখানে সে এমন পপুলারিটি অর্জন করতে পেরেছে, হে ইলেকশন খেলবে। তার বক্তব্য এরকম, এই সিমেন্ট ফ্যাক্টরি ম্যানেজার, ম্যানেজার কি জানি না, প্রজেক্ট ম্যানেজার বলে সম্বোধন করা হয়, আচ্ছা আমি এখন অফিসিয়ালি জানি না ওর ডেজিগনেশন কি। আচ্ছা আচ্ছা ও বিভিন্ন জায়গায় বলে থাকে যে আমি তো এমন পপুলার হয়েছি, আপনারা আমাকে এমন ভাবে ভালোবাসেন, আপনারা তো এখন বুটে দাঁড়ালে আমাকে বুট দিয়ে এমএলএ বানিয়ে দেবেন, এরকম গল্প করছে আর কি। আচ্ছা তা আমি কোন প্রসঙ্গে বলেছি আমাদের কাটিগড়া মানুষ খুব মানে বড় মনের মানুষ, যেই আসবে তাকে আমাদের, যেই আসবে যেটাই থেকে আসুক আমরা তাকে সাদরে গ্রহণ করি এবং তাকে আমরা মসজিদে পাঠিয়ে দিই। আপনিও আসুন, লোক আপনাকেও পাঠিয়ে দেবে। আমি মস্করা করলাম, যেহেতু সেই দিকে আমি যাব না, কারণ এটা গণতান্ত্রিক প্রক্রিয়া, তারাও অফিসিয়ালি কাজ করছে, আমরাও অফিসিয়ালি যাব, আমরা গণতান্ত্রিক ভাবে যাব। ওভারঅল আপনার চ্যানেলের মাধ্যমে আমি গোটা বরাক উপত্যকা, বিশেষ করে পশ্চিম শিলচর, কাটিগড়া এবং বরখলার যুব সমাজ, ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেককে আমি আবেদন করছি, আহ্বান করছি যে আসুন, আমরা এই যে বৈষম্যের শিকার হচ্ছি, আমাদের এখানে ফ্যাক্টরি হচ্ছে, আমাদের মানুষের ক্ষতি হবে, আর বাইরে থেকে মানুষ এসে চাকরি করবে, বাইরে থেকে লেবার এসে কাজ করবে। এটা যদি গণতান্ত্রিক প্রক্রিয়া হয়, এটা যদি ইনসাফ হয়, তাহলে সবাই আমরা ছেড়ে দেব। আর যদি ইনসাফ না হয়, আমাদের উপর বৈষম্য করা হয়, আমাদের বেরোজগার মানুষের উপর বৈষম্য, বেকার শিক্ষাবিদ ছেলেমেয়েরা যারা শিক্ষা অর্জন করে বসে আছে, আজকে আমাদের অঞ্চলের কত ছেলে সংখ্যায় হাতে গুনে শেষ করা যাবে না, যারা চেন্নাই মুম্বাই দিল্লিতে কাজ করছে বেসরকারি ফ্যাক্টরিতে, এইগুলা ছেলে যদি আজকে এখানে কর্মসংস্থান পায়, তাহলে তার মা বাবা ভাই বোন বউ বাচ্চা ছেড়ে বিদেশে থাকতে হবে না। আজকে যে আপনারা আমরা সবাই জানি যে কত গন্ডগোল হচ্ছে, বেঙ্গালুরে মানুষ মরছে, সেখান থেকে আনা যাচ্ছে না, সে মা দেখছে না ছেলেকে, ছেলে দেখছে না মাকে। আজকে তুমি আমার এখানে পুষ্করণী দেবে, আমার ক্ষতি করবে, আর ওয়েস্ট বেঙ্গলের মানুষ এসে এখান থেকে আর্ন করবে, এটা যদি এই অঞ্চলের মানুষ মেনে নেয় তাহলে আমিও মেনে নেব। আর যদি ওই অঞ্চলের মানুষ না মেনে, তাহলে আমি তাদের সম্মুখে থেকে লড়াই করব। এটাই হলো আমার ব্যক্তিগত মতামত। কিন্তু আমি এখন পর্যন্ত যে অ্যাসোসিয়েশনের সদস্য হিসাবে, একজন কর্মী হিসেবে আছি, আমার থেকে অনেক অভিজ্ঞশীল ছেলেরা আছে, অনেক জানা ছেলেরা আছে, তাদেরকে আমি শ্রদ্ধা করি, ধন্যবাদ জানাই যে এই মুহূর্তে তারা যে ইনিশিয়েটিভ নিয়ে এই একটা অ্যাসোসিয়েশন করেছে এবং এই অ্যাসোসিয়েশন করে মানুষদের ন্যায় পাইয়ে দেওয়ার জন্য যে চেষ্টা চালিয়ে যাচ্ছে, এটা কিন্তু কি বলবো, একটা ইউনিক কোড। তাদেরকে ধন্যবাদ দিয়ে শেষ করতে পারবো না। আমি শুধুমাত্র একটা সদস্য, বাদ বাকি যারা রয়েছে সবাই মিলে যা করছে, তা আগামী দিনে ভালো একটা রেজাল্ট আসবে, আর অবশ্যই আসতে হবে। কিন্তু এই মতো অবস্থা দেখা যাচ্ছে, কিছু মানুষ থেকে শোনা যাচ্ছে যে আপনাদের গ্রিন এজ অ্যাসোসিয়েশন আগে ছিল না, যে এমনিতে দেখা যাচ্ছে সিমেন্ট ফ্যাক্টরি খুললো, সেই অবস্থায় দেখা যায় এনজিও খোলা হলো এবং সেটার উদ্দেশ্য হচ্ছে নাকি টাকা উপার্জন, সিমেন্ট ফ্যাক্টরি থেকে নেওয়া, এই ধরনের কিছু মানে গুজব ছড়িয়েছে। এই ব্যাপারে কি বলবে? এটা তো দেখো ভাই, আমরা তোমাকে কি বলবো, আজকে আজকে যেমন পলিটিক্যাল পার্টি দিয়ে আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। আজকে বিজেপি শাসক দল, বিরোধী দলে কংগ্রেস রয়েছে, অন্যান্য এবিসিডি রয়েছে। আজকে বিজেপি যদি সোনা দিয়ে কোনো কাজ করে, তাহলে বিরোধী দল কি বলবে, ওটা সোনা নয়, ওটা রূপা নয়, ওটা গোবর। আর কংগ্রেস দল যদি সোনার মতো কথা বলে, সোনার মতো কথা বলে মানুষের স্বার্থে, তাহলে বিজেপি থেকে আওয়াজ আসবে কি, কংগ্রেস বেইমানের দল, এটা কুসংস্কার করেছে, আসামকে শেষ করে দিয়েছে, ভারতবর্ষকে শেষ, ওদের কথা শুনবে না। প্রশ্ন হলো, আপনাদেরকে যারা বলছে বা আপনারা যে সূত্রে খবর পাচ্ছেন, সেই সূত্রটা কি এখন পর্যন্ত ওপেন হয়েছে? তারা যদি ওপেন হয়ে কোনো গ্রুপ বা কোনো সোসাইটি বা কোনো এনজিও বা কোনো অর্গানাইজেশন, এখন পর্যন্ত আপনার চ্যানেলের মাধ্যমে আমি প্রত্যাহ্বান জানাচ্ছি, তারা যদি ওপেন বাড়িয়ে বের হয়ে মিডিয়ার সম্মুখে জনগণকে নিয়ে একটা মিটিং করে বলতে পারে যে ওই বরাক গ্রিন এজ অ্যাসোসিয়েশন জন্মই হয়েছে ফ্যাক্টরি থেকে টাকা কালেকশনের জন্য, ওরা এই ফ্যাক্টরির অমুককে, এই ফ্যাক্টরির অমুক ডেজিগনেটেড মানুষকে ডিমান্ড দিয়েছে, অমুককে চিঠি দিয়েছে, অমুককে বলেছে যে সিমেন্ট ফ্যাক্টরি এখানে থাকতে হলে আমাদেরকে মান্থলি 1 কোটি টাকা দিতে হবে, নাইলে 1 টাকা দিতে হবে। এই ধরনের কোনো ডিমান্ড কথাবার্তা যদি কোনো মাইকা লাল যদি এখন পর্যন্ত বলতে পারে, তার বাড়িতে চাকরি করার জন্য আমরা প্রত্যেকটা অ্যাসোসিয়েশনের সদস্যরা রেডি থাকবো। আদারওয়াইজ এই ধরনের চামচাগিরি ব্রিটিশের সময় যেভাবে ব্রিটিশের দালালি কিছু লোক, ভারতবাসী কিছু লোক করেছিল, মনে রাখবেন, যে ব্রিটিশ আমাদের 200 বছর রাজত্ব করেছিল, সেই ব্রিটিশেরও কিছু দালাল ছিল আমাদের ভারতের।
নেতাজি সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধীজি, মৌলানা আবুল কালাম আজাদ সহ যারা ভারতের ব্রিটিশ খেদাও আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিল, তখনও আমাদের মধ্যে এক গুরু মানুষ ছিল যারা ব্রিটিশের দালালি 5 আটা গুলামি করেছিল। তাদের কারণে হয়তো আমরা আরো দেরি হয়েছে স্বাধীনতা পাওয়ার, 1947-এ পেয়েছি। নতুবা এই দালালরা, এই চাটুকাররা যদি না থাকতো তাহলে অনেক পূর্বে হয়তো আমরা ব্রিটিশকে তাড়িয়ে দিতে পারতাম। আজও ভালো কাজের পিছনে যেগুলো দালাল রাজ রয়েছে সেইগুলোর কারণে একটু গন্তব্যস্থলে যেতে হয়তো 2 দিন দেরি হবে, কিন্তু তারা মূর্খের স্বর্গে বাস করছে এই ধরনের সমালোচনা করে ভাবছে যে চাটুকারিতা করে তাদের ব্যক্তিগত ফায়দা নেবে আর অ্যাসোসিয়েশনকে দোষ দিবে। এখন পর্যন্ত আমি তো ওপেন আপনার ক্যামেরার সম্মুখে ওপেন প্রত্যাহ্বান করছি, গোটা বরাক উপত্যকার, গোটা পশ্চিম শিলচরের এমন কোন মাইকেলাল যদি আছে তাহলে প্রমাণ সহ মিডিয়ার সম্মুখে এসে বলো যে ওরা কোম্পানিকে ডিমান্ড দিয়েছে তাদেরকে টাকা দেওয়ার জন্য, আর যদি বলতে না পারে তাহলে তাকে আমরা কি দিয়ে বাসা দিয়ে তার ব্যাপারে কথা বলার আমার সময় নেই, আর আমরা বলতে যাব। সমালোচনা ভাই থাকবে, সমালোচনা নরেন্দ্র মোদীরও আছে। আপনি এটাই বলতে চাইছেন যে ভালো কাজের বিরোধিতা থাকবে? অবশ্যই থাকবে, ভালো কাজের বিরোধিতা থাকবেই, আর বিরোধিতা থাকা মানে আমরা আমাদের ভালো। এই যে চুপি 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 ইঁদুরের মতো যেগুলো মানুষের কথাবার্তা বলছে, ফুসফুস করছে, ওরাই চাচ্ছে তার চাটুকারিতা করা, তাদের ব্যক্তি স্বার্থ আদায় করা। আর আমরা চাইতেছি জনগণের স্বার্থে আমাদের পশ্চিম শিলচরের, বিশেষ করে এই ফ্যাক্টরি 5 কিলোমিটারের ভিতরে, বিশেষ করে 5 থেকে 10 কিলোমিটারের ভিতরে যে ছেলেরা হায়ার সেকেন্ডারি পাস, কম্পিউটার সঙ্গে রয়েছে, বিএ পাস এডুকেশন রয়েছে, এখানে এলিজিবল হওয়ার মতো এডুকেশন রয়েছে, তাদেরকে প্রথম প্রায়োরিটি দিতে হবে। এখানে যে শ্রমিক, ম্যাক্সিমাম মানুষ শ্রমিক লেভেলের মানুষ বা লেবার টাইপ মানুষ, এই অঞ্চলের মানুষ, এই লেবার গুলা কাজ করবে না বরপেটা থেকে এখানে কাজ করবে? এই লেবাররা বঞ্চিত হবে আর ত্রিপুরা থেকে এখানে কাজ করবে। আমাদের এত অঞ্চল কাঠিগুড়া প্রায় যুবকরা বাইরে বাইরে। আমরা চাই যে এগুলা মানুষ চেন্নাইতে আছে, মুম্বাইতে আছে, বেঙ্গালুরু আছে, যে ছেলেগুলো আছে আজকে গিয়ে সেখানে গিয়ে সিকিউরিটি কাজ করছে, সেখানে গিয়ে বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ করছে, সেইগুলা ছেলে এসে এখানেই নিয়োগ দিতে হবে। এটা আমাদের প্রাপ্য ন্যায্য দাবি। যদি এই ন্যায্য দাবির বিরোধিতা কোনো মাইকেলাল করতে পারে তাহলে ওপেন চ্যালেঞ্জ করতে আসুক, ময়দানে দেখা হবে যে সে কোম্পানিকে আমরা ভুল করছি, কোম্পানির বিরোধিতা করছি। আমরা কিন্তু কোম্পানির বিরোধিতা না, একটা গ্রুপ মানুষ ভাবছে যে আমরা কোম্পানির বিরোধিতা না, আমরা কোম্পানির পক্ষে আছি। কোম্পানি এখানে এস্টাবলিশ হতে হবে, কোম্পানি এসেছে, ওয়েলকাম করছি, সাধুবাদ জানাচ্ছি, তারা এসেছে আমাদের অঞ্চলে, আমাদের জন্য একটা সারপ্রাইজ। কিন্তু এই সারপ্রাইজ যেন অভিশাপ না হয় সেই দিকেও আমরা লক্ষ্য রাখছি। কেন অভিশাপ? অভিশাপ হতে পারে, আমরা ক্ষতিগ্রস্ত হলাম, আমরা তার বিনিময়ে চাকরি পেলাম, ইনকাম করার সোর্স পেলাম, অভিশাপ একদিকে, অভিশাপ একদিকে আশীর্বাদ হলো। আর শুধুমাত্র আসলো, ক্ষতি করলো, আর আমরা কিছু না পেয়ে বরপেটা, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা এগুলা মানুষ পেলো, আর আমরা শুধুমাত্র পলিউশনের সমস্যায় জর্জরিত হলাম, রোগ হলাম, ব্যাধি হলাম, ক্যান্সার হলো, মাছ চাষ করা সম্ভব হলো না, ক্ষেত করা সম্ভব হলো না, বাড়ি গাড়ি সবকিছু ধ্বংস হয়ে গেল, এটা অভিশাপ হলো। আমরা যে কোম্পানি এসেছে ওয়েলকাম, আমরা আপনাদের যতটুকু সহযোগিতা লাগে বলুন, আমরা আছি। কিন্তু আমাদের প্রাপ্য ন্যায্য দাবি হলো ফার্স্ট প্রায়োরিটি লেবার থেকে শুরু করে যতটুকু আমার ইলিজিবল আছে। আমরা বলবো না যে একজন চাষিকে নিয়ে আপনি এখানে মেকানিজমের চাকরি দেওয়ার জন্য আমরা ডিমান্ড নেই। আমরা ডিমান্ড হলো একটা ছেলে ম্যাট্রিক পাস এলিজিবল আপনার এখানে অ্যাপ্লাই করবে, আপনি তার ইন্টারভিউ নেবেন, নিয়ে তার এলিজিবল যদি হয়, আপনার এখানে উপযুক্ত হয়, তাকে এখানে আপনি নেবেন। আর সে উপযুক্ত থাকার পর যদি এসে বরপেটা থেকে, ওয়েস্ট বেঙ্গল থেকে তার সমমর্যাদা সম্পন্ন একটা ছেলেকে যদি এখানে চাকরি দেওয়া, এটা কিন্তু আমরা মানবো না, মানবো না, মানবো না। এটাই হলো ক্লিয়ার। এটা আসামিজ কথা আছে, এটা সিধা, মই সিধা কথা কও রে, মই সিধা কই দিম, এই ধরনের হলো মানে আমাদের উদ্দেশ্য। তাহলে মৌলানা সাহেব, আপনার থেকে জানতে পারলাম এবং আমাদের যারা দর্শক আছেন আশা করি ওরা বুঝতে পারবেন বা পেরেছেন আপনাদের এই গ্রিন এজ অ্যাসোসিয়েশন যেটা এনজিও, এটার কি উদ্দেশ্য এবং ভবিষ্যতে কি পরিকল্পনা নিয়ে কাজ করবে। আমি এই কথা প্রসঙ্গে একটা কথা বলি। আমরা গত 2 দিন পূর্বে আমাদের কাটিগড়া সার্কেল অফিসারের সঙ্গে আমাদের একটা ডেলিগেশন বসেছি। বসে এই যে পাদিল্লা থেকে শুরু করে মনপুর বাজার পর্যন্ত যে কালাইন শিলচর রোডে যে মধ্যে মধ্যে ডাকাতি কাণ্ড হয়, গাড়ি আটকিয়ে তাতে লুটপাট করা হয়, আগ্নেয়াস্ত্র দিয়ে, ধারালো অস্ত্র দিয়ে মানুষদেরকে আঘাত করা হয়, এই ব্যাপারে ডিসকাস হয়েছে। আগামী 1 সপ্তাহের মধ্যে আমরা নাগরিক সভা ডাকছি। সার্কেল অফিসার উনি নিজে আসবেন, উনি কথা দিয়েছেন। কাটিগড়া কালাইনের ওসি সাহেব থাকবেন, বিআরআর ইনচার্জ থাকবেন,
আমরা একটা নাগরিক সভা আমরা বরাক গ্রিনেজ অ্যাসোসিয়েশনের নেতৃত্বে আমরা ইনভাইটেড গোটা অঞ্চলের নাগরিকদের ডাকবো, ডেকে প্রশাসনিক লোকদের সম্মুখে আমরা নাগরিক একটা কমিটি বানিয়ে প্রশাসনকে কি সাহায্য করলে এই ধরনের ডাকাতি, চুরির কাণ্ড, অসামাজিক কাণ্ড বন্ধ করা যায় সেই ব্যাপারে আমরা ইনিশিয়েটিভ নিয়েছি। আপনারা আশীর্বাদ করবেন, আপনারা আমাদের সঙ্গে থাকবেন, বা আপনার মাধ্যমে, আপনার চ্যানেলের মাধ্যমে আপনার যত দর্শক রয়েছেন আপনাদেরকে বলছি আপনারা আশীর্বাদ রাখবেন। আমরা চাই যে কালাইন টু শিলচর রোডে যে বদনাম রয়েছে সেই বদনামটুকু আমরা অন্ততপক্ষে কিছুদিনের মধ্যে যাতে টোটাল মুছে যায়, বাইরে থেকে কোনো মানুষ যাতে বলতে না পারে যে কালাইন শিলচর রোডে রাত্রে অন্ধকারে 2টা-3টার সময় যাওয়া রিস্ক, যে কোনো সময় ডাকাতি হতে পারে, সেই ব্যাপারটা বন্ধ করতে সময় করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। আমরা প্রয়োজনে এসপি মহোদয়ের কাছে যাব, ডিসি মহোদয়ের কাছে যাব, গিয়ে স্পেশাল একটা ফোর্স যেটা পেট্রোলিং দেবে রাত্রে সন্ধ্যা 7টা থেকে সকাল পর্যন্ত যাতে পেট্রোলিং এ থাকে। আর যারা অসামাজিক কাজ করে তাদেরকে চিহ্নিত করতে আমাদের প্রয়োজনে আমাদের সহযোগিতা করার প্রয়োজন হলে আমরা করব, কিন্তু প্রশাসন তার আইন মোতাবেক এদের উপর ব্যবস্থা নেবে যাতে এই রোডে এই ধরনের ঘটনা আগামী দিনের যাতে বন্ধ, চিরতরে বন্ধ, সেই ব্যবস্থা করার জন্য আমরা প্রস্তুত নিচ্ছি। ঠিক এই ধরনের একটা পদক্ষেপ নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ, আপনার অসংখ্য ধন্যবাদ গোটা এনজিও কে। তো এতক্ষণ আমরা জানতে পারলাম বা শুনলাম আপনার এই এনজিও বিষয়ে। তো বর্তমান আমরা এগোচ্ছি কাঠিগুড়া বা আপনার রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা এগোচ্ছি। তো যেহেতু বিগত দিনে আপনি অসম গণপরিষদের কৃষক পরিষদের জেলা সভাপতি ছিলেন। তো এই জায়গায় একটা জিনিস বলতে চাই, যেহেতু জনমনে শোনা যায় আপনি সোজাসুজি বিজেপি বিরোধী। আপনার প্রশ্ন শেষ হলে উত্তর দেব। আচ্ছা, তো মানে যেটা শুনতে পাওয়া যায় যে আপনি মৌলানা এনামুল্লাহ একজন বিজেপি বিরোধী, কিন্তু অসম গণপরিষদ যেটা হচ্ছে এটা হচ্ছে বিজেপিরই অ্যালায়েন্স, আরেকটা দিক। এই বিষয়টি নিয়ে আপনি কি বলবেন? দেখুন, একটা কথা আমি পরিষ্কার বলতে, পলিটিক্যাল পার্টির আইডিওলজিক্যালি ফাইট চলে। প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি একটি গাইডলাইনের উপর এসে রেজিস্টার হয়। কোনো পলিটিক্যাল পার্টি সেই রেজিস্টার হওয়ার সময় যে ডকুমেন্টগুলো জমা দিতে হয় বা যে ক্রাইটেরিয়া দিতে হয়, এখানে লেখা থাকে না আমি মুসলমানের হয়ে, আমি মুসলমান আর আমি হিন্দু, আমি বুদ্ধ, এরকম না। সাংবিধানিক রুল হলো গণতন্ত্র দেশ, গণতান্ত্রিক সেকুলারিজমের উপরে তুমি থাকতে হবে, যেতে পারবে না, যেতে পারবে না, এর বাইরে যেতে পারবে না। কিন্তু যখন পার্টিটা আসে তখন একটা এম এন্ড অবজেক্ট থাকে, তার একটা আইডিওলজি থাকে যে আমি এই আইডিওলজিতে কাজ করব। বুটের ব্যাপার আছে অবশ্যই, পলিটিক্সটা টোটালি বুটের ব্যাপার, অন্য কিছু না। আমি ওপেনলি বলবো, আজকে আপনার ক্যামেরা বলবো, কোনো পলিটিক্যাল পার্টি সমাজের স্বার্থে নেই। মানে এটাই আপনাকে প্রশ্ন করা ছিল যে আপনি যেহেতু বলেছেন মানে পলিটিক্স হচ্ছে অনলি বুট এন্ড চেয়ার পাওয়ার, আচ্ছা অন্য কিছু না। আমি ডাইরেক্টলি সরাসরি বলছি, কেউ খারাপ পাক ভালো পাক, আমিও যদি পরবর্তী সময় পলিটিক্স করি, আমি যদি কোনো পার্টিতে থাকি, আমি ওপেন বলছি, জনগণকে বলছি, কোনো পলিটিক্যাল নেতাকে বিশ্বাস করবেন না। আচ্ছা, আমি ওপেন বলছি, কোনো লজ্জা নেই, কিছু নেই। মানে পলিটিক্যাল ব্যক্তির উদ্দেশ্যই হবে তার ভোট পাওয়া, তার চেয়ার দখল করা, তার বাড়ি গাড়ি অট্টালিকা বানানো। তুমি হিন্দু মুসলিম লাগিয়ে ঝগড়া করিয়ে মারামারি কাটাকাটি যা হয় হোক, আমি চেয়ারে থাকতে হবে, আমার পাওয়ার থাকতে হবে, আমার টাকা থাকতে হবে। আবার কোনো প্রয়োজন পড়বে সে মায়া কান্না দিয়ে আপনার কাছে গিয়ে বলবে উপায় নেই, আপনার জন্য তো আমি মরে যাচ্ছি। কিন্তু এটা টোটাল একটা নাটক। আমি বলবো পলিটিক্যাল নেতাদেরকে বিশ্বাস না করে নিজের থেকে সেলফ চিন্তাধারা করা প্রত্যেকটা যুবকের প্রয়োজন আজকের দিনে। পলিটিক্যাল নেতারা কোনোদিন কোনো মানুষের সমস্যার সমাধান করে না, ওরা সমস্যা তৈরি করে। যার উদাহরণ হলো আজকের বর্তমান আসামের সমস্যা। আজকের আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তরুণ গগৈ সরকারের 1 নম্বর মন্ত্রী, ক্যাবিনেট মন্ত্রী। 2 নম্বর মন্ত্রী রকিবুল হোসেন ফরেস্ট মিনিস্টার, হিমন্ত বিশ্ব শর্মা হেলথ মিনিস্টার এন্ড এডুকেশন মিনিস্টার, তরুণ গগৈ সাহেবের ডান হাত আর বাম হাত। 2011 সালে ল্যান্ড একুইজিশন অ্যাক্ট তৈরি করলো রকিবুল হোসেনের ফরেস্ট বিভাগ। আজকে যেগুলো মানুষদেরকে উচ্ছেদ করা হচ্ছে বাংলাদেশি 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 বলে, ওরা কোনো বাংলাদেশি মানুষ না, ওরা ভারতীয়। কারণ এনআরসি হয়েছে, এনআরসির পরে কাউকে বাংলাদেশি বলতে পারবে? ভাই আমি কি পারবো? এনআরসি তে নাম এসেছে, তার সব ডকুমেন্টারি আছে। একজন মানুষকে যদি বাংলাদেশি বলি তাহলে হবে এটা আমার উদ্দেশ্য প্রণোদিত কথা। মানে আপনার হিসাবে এটা সম্ভব কিভাবে? সম্ভব হচ্ছে তো বলছি যে আমি বলে যাচ্ছি। আজকে রকিবুল হোসেনের ফরেস্ট মিনিস্ট্রি ক্যাবিনেট মিনিস্টার রকিবুল হোসেন এবং হিমন্ত বিশ্ব শর্মা,
দুজনে মিলে কংগ্রেসের 15 বছর চালাচ্ছিলেন। তরুণ গগৈ সাহেব ছিলেন মুরব্বী, আর ডানে বামে যা হয়েছিল আজকে যেমন আজকের সরকারেও যেমন আছে, তখনকার সরকারে এই হেমন্ত বিশ্ব শর্মা আর রকিবুল হোসেন ছিলেন আসামের মেইন মানুষ। তারা 2011 সনে অ্যাকুইজিশন অ্যাক্ট হয়েছে, ক্যাবিনেটে পাশ করেছে, যে যতটা মানুষ ব্রহ্মপুত্র নদীর জলে ব্যঙ্গে নিয়ে ঘর বাড়ি ব্যঙ্গে শেষ করেছিল তাদেরকে ফরেস্ট ল্যান্ডে বসার সুযোগ করেছিল এই কংগ্রেস সরকার। এই কংগ্রেস সরকার দায়িত্ব নিয়ে বলছি, কোন কংগ্রেসী নেতা যদি তাকেন, সাহস থাকলে আমার সম্মুখে আসেন। আমি হয়তো কংগ্রেস করতে পারি, বড় কথা এটা নয়, আমি বাস্তব কথা বলতে হবে। বাস্তব কথা বলে না বলেই তো আজকের দিনে আমাদের সমস্যা। তখন 15 বছর গগৈ সরকারের সময় মানুষের আলোচনা ছিল, সংখ্যালঘু মানুষদের যে একই ডিমান্ড ছিল, আমাদেরকে পাট্টা দাও, আমরা পাট্টাহীন জমিতে আছি, আমাদেরকে পাট্টা দাও, পাট্টা দাও, পাট্টা দাও। দিব দিচ্ছি বলে 3টা টার্ম তারা চালিয়ে নিয়েছে এই তরুণ গগৈ সরকার। 2011 সনে এই ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্ট করে রকিবুল হোসেন ক্যাবিনেটে তুলে ধরে, তারপর এটা পাস হয়, ফাইনাল হয়। সেই একটা আজকে বিজেপি সরকার কাজে লাগাচ্ছে, যার জন্য আজকে রকিবুলের বড় বড় কথা নেই কেন, কংগ্রেস কোনো বড় লিডার কেন প্রতিবাদ করছে না? তাদের হাতের তৈরি বস্তুটা আজকে, হিমন্ত বিশ্ব শর্মার হাতের তৈরি বস্তুটা আজকে বিজেপিতে গিয়েছে। হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়, উনি যে ট্যালেন্ট দিয়েছেন উপরওয়ালা উনাকে, এই ট্যালেন্ট কিন্তু ইউনিক। ভারতবর্ষে হয়তো 1-2 পিস থাকতে পারে হেমন্ত বিশ্ব শর্মার মতো, উপরওয়ালা আরো দিক, কিন্তু আমরা চাই শান্তি চাই, আমরা সর্বাবস্থায় শান্তি চাই। হিমন্ত বিশ্ব শর্মাকে অনুরোধ করব, আপনি যে ইউনিক ব্যক্তি, আপনি যে ইন্টেলেকচুয়াল, বর্তমানে উত্তর পূর্ব ভারত নয় গোটা ভারতবর্ষের মধ্যে 1-2 পিসের মধ্যে আপনি যে অন্যতম একজন, আমরা এটা অ্যাপ্রিসিয়েট করি, আপনাকে মানি, কিন্তু আমরা শান্তি চাই। বুট নিয়ে নেন, এমনিই মানুষ আপনাকে বুট দিয়ে দেবে, কিন্তু হিন্দু মুসলমান ঝগড়াটা আমরা চাই না, এটা আমি বলতে চাইছি। কিন্তু এই রকিবুল হোসেনের ফরেস্ট বিভাগে মানুষ বসেছিল, সে 15 বছর ছিল ফরেস্ট মিনিস্টার, আর এই 15 বছর হোক 6 বছর হোক, সে যদি চাইতো তরুণ গগৈকে বলে, হিমন্ত বিশ্ব শর্মাকে বলে এই লোকগুলোকে পাট্টা দিয়ে দিত, পারতো, দেন নাই। শুধুমাত্র মুসলমান এইগুলা মানুষদেরকে, যাদেরকে পূর্ববঙ্গীয় মুসলমান বলে ক্রিটিসাইজ করা হচ্ছে, বাংলাদেশি বলে ক্রিটিসাইজ করা হচ্ছে, তাদের বুট নিয়েই তো কংগ্রেসের সরকার ছিল, বোকা বানিয়েছে, তাদেরকে অপদস্থ করেছে। আজকের দিনে তাদেরকে ধ্বংস করার মূলে হলো এই রকিবুল হোসেন। আর আমি হিমন্ত বিশ্ব শর্মার কথা বলবো না, কেননা উনি তখন করেছিলেন, এখন উনি আইডিওলজিক্যালি পলিটিক্স করছেন। আইডিওলজিক্যালি বলতে হবে যে বিজেপির আইডিওলজি নিজেই বলে দিয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা কিছুদিন পূর্বে, আপনারা জানেন। উনি বলেছেন বিজেপির জন্মই হয়েছে মুসলমানদেরকে মাঠার জন্য, একটা শব্দ উনি ব্যবহার করেছেন। হয়তো উনি কেন বললেন জানি না, সাংবিধানিক পোস্টে থেকে এটা বলা ঠিক না, কিন্তু বলে দিয়েছেন যেহেতু বিজেপির একটা আইডিওলজি রয়েছে যে মুসলিমদেরকে একটু চাপে রাখা, তখন আমাদের মেজরিটি বুটগুলো আমাদের দিকে। এই আগে বলেছি যে বুটের রাজনীতি, কিন্তু বুট পরে কিন্তু বাদবাকি সব শেষ। আজকে হিমন্ত বিশ্ব শর্মা বলুন, যাই বলুন, পলিটিক্সের ময়দান ছেড়ে গিয়ে দেখবে হিন্দু মুসলিম কিছু নেই, ঠান্ডা মাথায় সকলে বসে একে অন্যের সঙ্গে বন্ধুত্বপূর্ণ খাওয়া দাওয়া, ব্যবসা বাণিজ্য সব ঠিক আছে। শুধুমাত্র প্ল্যাটফর্মে, পলিটিক্যাল প্ল্যাটফর্মে মাইক ধরার পরে আমি বলবো হিমন্ত বিশ্ব শর্মার দেশ জ্বালিয়ে দিচ্ছে, আর হিমন্ত বিশ্ব শর্মা বলবে মুসলিমরা এসে বাংলাদেশ থেকে এসে আসাম নিয়ে নিচ্ছে। এটা হলো বুটের রাজনীতি। সেই ব্যাপারে আমি প্রথম বলেছিলাম, যেহেতু বর্তমানে উনি মুসলিম বিদ্বেষী বা বিরোধী হিসেবে কাজ করছেন, আপনি যেটা বলছেন এই ব্যাপারে বলেছিলাম, যেহেতু আপনি এজিপিতে ছিলেন। এই কথা প্রসঙ্গে বলতে গিয়ে আমি অনেক দূর গিয়েছি। তো আমি বলছি আজকের দিনে যে আসামের পরিস্থিতি, সংখ্যালঘুদের উপর যে পরিস্থিতি হচ্ছে, এর জন্য যেমন আজকে বিজেপি যেমন বিদ্বেষী মনোভাব নিয়ে কাজ করছে, যেমন দায়ী কংগ্রেস এর থেকে বেশি দেয়। কারণ ওরার কারণে আজকে এই সমস্যায় ভুক্তভোগী হতে হচ্ছে। অন্যদিকে আপনাকে বলেছি, প্রথমে আমি বলেছি আইডিওলজিক্যালি পলিটিক্স করতে হয়। আপনার আইডিওলজি যেটা, আমার আইডিওলজি সেটা হতেও পারে, না হতে পারে, ডিপেন্ড থাকবে। আজকে বিজেপির আইডিওলজি যেখান থেকে জন্ম হয়েছে, বিজেপি দল যেভাবে কার্যকলাপ চালিয়ে যাচ্ছে, আমি বিজেপি দলকে আমি আইডিওলজিক্যালি আমি অ্যাকসেপ্ট করি না। এটা আমি একজন গণতান্ত্রিক দেশের একজন নাগরিক হিসেবে না করাটাই বিরোধিতা, হ্যাঁ, অ্যাকসেপ্ট না করাটাই অপোজিশন। আমি এজিপি তে গিয়েছিলাম বা এজিপি করেছিলাম এর জন্য যে এজিপি একটা আঞ্চলিক দল, এটা হলো আঞ্চলিকতা বাদ রেখে সম্মুখে নিয়ে কাজ করবে, এবং সে বলছে যে আমি সেকুলার এবং ধর্ম নিরপেক্ষ। আমার সঙ্গে মুসলিম আছে, হিন্দু আছে, বুদ্ধ আছে, আসামি আছে, সব আছে, সর্বধর্ম সমন্বয় আমার পার্টি আছে, যেখানে কোনো বৈষম্য নেই। আমি বললাম অ্যালায়েন্স তো অন্য কথা,
আচ্ছা গভর্নমেন্টের সঙ্গে মিলিয়ে থাকা, যেমন পিডিপির সঙ্গে বিজেপি মিলিয়ে তো কাশ্মীরে সরকার করেছিল, তাই পিডিপি বিজেপি হয় নাই আর বিজেপিও পিডিপি হয় নাই। আচ্ছা বিজেপি বিজেপি ছিল আর পিডিপি পিডিপিও ছিল, দুটা দলের সরকারে তাদের মত মিলিয়েছে, সরকারটা পরিচালনা করেছে। আমি ভেবেছিলাম যে এজিপি দল বিজেপির সঙ্গে যদিও অ্যালায়েন্স, কিন্তু তার আঞ্চলিকতাবাদ হলো তার মেইন শক্তি, সেটা নিয়ে থাকবো, সেটা নিয়ে কাজ করবো। যেহেতু আমি আসামের ছেলে, আসামের মানুষের স্বার্থে যখন এজিপি কথা বলবে, কোনো হিন্দু মুসলিম ধর্ম নিয়ে কথা থাকবে না, তো কাজ করব। আমি 2 বছর কাজ করেছি, আমি জানি না গ্রাউন্ড লেভেলে আমি এতটুকু পাইনি যে ইস্যুভিত্তিক কোনো কথাবার্তা যেটা বলা প্রয়োজন। এজিপি দলে যে সেকুলার পার্টি, পলিটিক্যাল পার্টি, এই যে আঞ্চলিক পার্টি হিসাবে যেগুলো বিষয়ে প্রতিবাদ করা প্রয়োজন, সেগুলো বিষয়ে প্রতিবাদ করছে না। আজকে গতদিন 2 দিন পূর্বে আমি দেখেছি আমাদের অতুল বরা সাহেব বলেছেন যে আমাদের এজিপি দল সেকুলার পার্টি, আমরা মিয়া মানুষ যাদেরকে বলা হচ্ছে, উনি বলছেন ওরা পরিশ্রমী মানুষ, ওরা ভালো মানুষ, এদের সঙ্গে আমাদের কোনো সংঘাত নেই, এটা উনি বললেন। কিন্তু মিয়া মুসলমান বলে তাদেরকে যে উচ্ছেদ, হাজার হাজার পরিবারকে যে ধ্বংস করে দেওয়া হলো, একটা দিনও তো আমি দেখিনি যে অতুল বরা সাহেব একটা প্রেস মিডিয়ার সম্মুখে এসে বললেন এটা অনৈতিক কাজ, এটা সংবিধান বিরোধী কাজ, ওরা যদিও অবৈধ মাটিতে ছিল, ওদেরকে অন্য জায়গায় স্থানান্তরিত করে তারপর উচ্ছেদ করা প্রয়োজন ছিল, এটা ঠিক হয়নি, এটা তো বলতে পারেননি। আমি ধরে নিচ্ছি এখন এজিপি দলটা হয়েছে যে বিজেপির একটা উইং। আমি বলেছি বিজেপি একটা অপর দিক যদি বলা যায়। হ্যাঁ হ্যাঁ, ওটা একটা উইং, যেমন একটা পলিটিক্যাল পার্টি যেমন মহিলা মোর্চা, যুব মোর্চা, এই মোর্চা সেই মোর্চা আছে, এজিপি দল আজকের দিনে আমি মনে করছি যে বিজেপি দলের একটা উইং, নতুবা তাদের একটা আলাদা একটা স্ট্র্যাটেজি থাকার প্রয়োজন। আজকে আঞ্চলিকতাবাদের কথা তাদের আজকে নেই, তাহলে ভাই আমার কথা হলো এরকম করে লাভ নেই, বিজেপির সঙ্গে মার্জ হয়ে যাও, কাজ করো। আজকে কোনো ওয়ার্কার বলতে পারবে না, লোকে গ্রাউন্ড লেভেলে যারা এজিপির ওয়ার্কার আছে ওরা অনেক দুঃখ কষ্টে এজিপি করছে, কিন্তু তারা কোনো আজকে শাসক দলীয় হিসেবে তাদের কোনো কিছু নেই, কোনো কিছু নেই। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। মানে এজিপি থেকে আপনার অব্যাহতিটার কারণ কি ছিল? না, এটা কিন্তু আমার অব্যাহতি ছিল না, আমার মনে মনে আসছিল যে এটা তো আর কতদিন এরকম চলবে। আমার শারীরিক অসুস্থতা ছিল, বেশি হয়ে গেছিল, তাই আমি অব্যাহতি নিয়েছি। তারপরে আমি নিজের থেকে আমি রিজাইন করেছি যে আমি এখন বর্তমানে কোনো পলিটিক্স করবো না, আমি আপাতত না, আমি বর্তমানে পুরো ফ্রি হয়ে যাচ্ছি। সেটা আপনি আগে বলেছিলেন। বর্তমানে যদি দেখা যায়, বর্তমানে কাঠিগোড়ার রাজনৈতিক যেটা প্রেক্ষাপট হোক, বা আপনি একজন কাঠিগোড়ার নাগরিক, একজন স্থায়ী বাসিন্দা হিসাবে, বর্তমানে যে কাঠিগোড়ার যে রাস্তাঘাট যদি উন্নতির কথা বলা হয়, সে ব্যাপারে আপনি কি বলবেন? আর যেটা কথা হচ্ছে, আমি একসাথে বলে নিচ্ছি আপনাকে, আমাদের যিনি বর্তমান কাঠিগোড়ার যিনি বিধায়ক মহাশয় রয়েছেন, মানে জনমনে বা সর্বস্তরে জনসাধারণ যেটা বলছে, নাকি উনার যে কংগ্রেসের যে এই যে প্ল্যাটফর্মে আসাটাই আপনার নাকি হাত ধরে, ঠিক আছে? তারপরও একটা কথা শোনা গেছে উনার হাতে করে নাকি আপনাকে দিয়ে শুরু হয়েছে, তারপর আপনাকে উনার সাথে দেখা যাচ্ছে না। এই বিষয়ে অনেক লম্বা দীর্ঘ কথা আছে, তার মধ্যে আমি সংক্ষিপ্ত বলবো, যেহেতু বলেছেন কথার মধ্যে এসেছে, বার্তার মধ্যে এসেছে, তো আমি এটা বলবো। প্রথমে হলো আমাদের কাঠিগোড়ার যে রাস্তাঘাটের সমস্যা আজকে দিনে, এটা হলো কাঠিগোড়া মানুষের দুর্ভাগ্য, কাঠিগোড়া জনগণের দুর্ভাগ্য, এটা আমি কাউকে দোষ দিতে চাইবো না প্রথমে, কেননা আমরা ইমোশনাল হয়ে যাই, মানুষকে আমরা চয়ন করতে পারি না, আপনি আগে বলেছেন ভালো লোককে আমরা চয়ন করতে পারি না, ইমোশনাল হয়ে যাই। আজকে খলিলুদ্দিনের মতো ব্যক্তিকে বিধায়ক করার কারণে আমাদের কাঠিগোড়ায় এটা সমস্যা হয়েছে। আজকে যে রোড কমিউনিকেশনের সমস্যা যেটা হচ্ছে, আজকে যান না অন্যান্য সমষ্টিতে দেখুন এরকম নেই, কিন্তু আজকে আমাদের কাঠিগোড়ায় যে সমস্যা হচ্ছে, আজকে আপনি বলুন না ভাই, আজকে আপনারা দেখেন অ্যাসেম্বলি শুরু থেকে এখন পর্যন্ত যে লোকটা বাংলা রিডিং পড়া জানে না, যে লোকটা মানুষের সম্মুখে দাঁড়িয়ে দুটা কথা বলতে পারে না, যে লোকটা বাংলা পড়তে জানে না, যে লোকটা ইংরেজি পড়তে জানে না, অফিসারের সঙ্গে বসা জানে না, অফিসারের সঙ্গে কথা বলা জানে না, সেই লোকটা বিধায়ক হচ্ছে, কাঠিগোড়ার উন্নয়ন হবে না অবনতি হবে? এটা আমরা জানতাম, তার কারণে আমি আগে বলেছি, আমরা আদমল সাহেবকে গিয়ে পুরা কালাইন অঞ্চলের বৃহত্তর অন্তত 150 থেকে 200 মানুষকে বলেছিলাম, ওই লোকটাকে আপনি বিধায়কের টিকিট দেবেন না। ওই লোকটার মোবাইলে যতটা নম্বর রয়েছে, একটা নম্বর সঠিকভাবে লেখা নেই, এরকম বলেছি আমরা। আমি তো আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, এটা আমি কোনো ভয় নেই, ভীতি নেই, কিছু নেই, প্রকাশ্যে খোলামেলা, যেহেতু বার্তালাপ আপনি বলছেন, এই বার্তা অবশ্যই অবশ্যই বদরুদ্দিন আজমল সাহেবকে বলা হয়েছে, দেখুন হুজুর ওনার মোবাইলটা নিয়ে দেখুন এই সার্কেল অফিসারের নম্বর আছে কিনা, ওসির নম্বর আছে কিনা, কোনো ডিপার্টমেন্টের কোনো অফিসারের নম্বর আছে কিনা, বা দেখুন
উনি যে মানুষগুলার নাম্বারটা ফোন বুকে লিখে রাখেছেন ওটা একটা শুদ্ধ আছে কিনা, এ বি অ্যালফাবেট দিয়ে, and then এই ধরনের একজন ব্যক্তিকে আমরা এমএলএ বানানোর জন্য প্রস্তুত নিয়েছি এবং বানিয়েও দিয়েছি। একটা আইনসভার সদস্য কে হতে পারে, কাকে বানাতে হবে এটা আমরা জানি না বলেই তো আজকে আমাদের সমস্যা। আমিও বলছি যে আমার মতো একজন সামান্য ক্ষুদ্র বাংলা রিডিং পড়া জানে, ইংলিশ রিডিং পড়া জানে, আমি বলবো না আমি হাইয়ার এডুকেটেড মানুষ, আমি তপোধীর ভট্টাচার্য হয়ে গেছি, আমি অমুক হয়ে গেছি, আমি তমুক হয়েছি, এরকম না। আমি সামান্য বাংলা রিডিং জানি, বেঙ্গলি হিসাবে, বাংলাভাষী হিসাবে ইংলিশ রিডিং পড়তে জানি, আমি শুনে শুনে শিখেছি, মোটামুটি বাংলা কথা জানি, হ্যাঁ, হিন্দি অডিও ভিজুয়াল এফেক্ট হিসাবে আমি শুনেছি, অল্প জানি। অতটুকু যে জানি আমি, অতটুকুর উপরে বলছি যে একজন আইনসভার সদস্য কে হতে পারে, কাকে বানাতে হবে, এটা আমাদের জনগণ এখনো, ভারতবর্ষের আসামের জনগণ চয়ন করতে জানে না। যার জন্য একজন বাংলা রিডিং না পড়া জানা মানুষকে আমরা আইনসভার সদস্য বানিয়েছি। দিয়ে আমি চ্যালেঞ্জ করব আপনার বার্তালাপের মাধ্যমে, বর্তমান বিধায়ককে যেই 10 জন মানুষ বসুক ওপেন কোনো জায়গায়, আর আজকে ভারতীয় জাতীয় সঙ্গীতটা যদি সে শুদ্ধ করে গেয়ে দিতে পারে, আমি তার বাড়ি চাকরি করব। ভারতের জাতীয় সঙ্গীতটা যেটা আমাদের সম্মান, মান সম্মান সবকিছু জড়িত, এই জাতীয় সঙ্গীতটা যদি খালি কাটিগড়ার খলিলুদ্দিন মজুমদারের 10 বাঙালি এটার পিছনে, আমি তো দায়িত্ব নিয়ে বলছি, আমি কোনো দিয়ে ব্ল্যাক মিলিং এই শিখতে বলছি না, দায়িত্ব নিয়ে বলছি, ওকে দিয়ে যদি 10 জন মানুষের সম্মুখে দাঁড়িয়ে ভারতীয় জাতীয় সঙ্গীতটা পরিবেশন করতে পারে সঠিকভাবে, আমি বলবো না যে সুর মিলিয়ে, এই মিলিয়ে সেই মিলিয়ে, রিডিং জনগণ মন অধিনায়ক জয় হে, এইভাবেই যদি বলতে পারে সঠিক শুদ্ধভাবে, তাহলে আমি আর কিছু বলবো না, আপনারা যা বলবেন আমি তাই করবো। এই লোকটা জন্মগত অশিক্ষিত, আচ্ছা, যে বাংলা রিডিং পড়া জানে না, অ আ ক খ জানে না, 8 পাস সার্টিফিকেট যে নমিনেশন দিয়েছে, কিন্তু এরকমও মানুষ আছে যে 8 পাস কোনো শিক্ষা দীক্ষা নাই, কিন্তু পলিটিক্যাল ময়দানে অনেক জানে, অনেক কথা বলতে পারে। কিন্তু এই লোকটা জানি না কেন সৃষ্টিকর্তা এই লোকটাকে এমন ভাবে করে দিয়েছেন যে 8-10 বছর হওয়ার পরও আজকের দিনে অ্যাসেম্বলি বলুন, বাইরে বলুন, চিলোটি ভাষায় কথা বলতে পারে না। আরে সিলোটি ভাষায় কথা আছে না, যেমন ভাই কিতা খোটা, এইভাবে যাইও না, এইভাবে করিও না, অতা করিও না, অতা করিও না, আছে না, আমরা বলতে পারি, কিন্তু ওইভাবেই মানুষটা 10 জন মানুষের সামনে একটা জুড়া লাগাইয়া কিছু মাথে না, সেই হিসাবে উপর দিয়ে আলোচনা করিয়া তলে দিয়ে মাতিয়া, এই যে লজ্জা আমাদের বরাক উপত্যকার। আমি ব্যক্তিগতভাবে তার কোনো সঙ্গে আমার কোনো বিরোধিতা নেই, ব্যক্তিগতভাবে কোনো বিরোধিতা নেই, পলিটিক্যালি বিরোধিতা আছে, থাকবে। এই ধরনের ম্যানেজদেরকে যদি টিকিট দেওয়া হয় পলিটিক্যালি, তার বিরোধিতা করবে। তারপরে এই লোকটা ম্যাট্রিক পাস করেছে সংস্কৃত বোর্ড থেকে, তারপরেও শেষ নয়, এই লোকটা এসএসও থেকে হায়ার সেকেন্ডারি পাস করেছে, বর্তমানে তিনি হায়ার সেকেন্ডারি পাস অফিসিয়ালি। আচ্ছা, এটা মানে নির্বাচনের আগে না, নির্বাচনের আগে পিছে মিলিয়ে। আচ্ছা, মোটামুটি আজকের দিনে বলতে গেলে কাটিগড়ার খলিলুদ্দিন মজুমদার একজন হায়ার সেকেন্ডারি পাস ব্যক্তি। কিন্তু এখন প্রশ্ন হলো, হায়ার সেকেন্ডারি পাস একজন ব্যক্তি বাংলা রিডিং পড়া তো জানবেই অবশ্য, নিশ্চয়, ইংলিশ রিডিং পড়া জানবেই অবশ্য, জাতীয় সঙ্গীত পড়তে পারবে অবশ্য। এখন প্রশ্ন হলো, আলগাপুর কাটলিছড়ার জনগণ একজন হায়ার সেকেন্ডারি পাস খলিলকে নির্বাচিত করতে চায় না জন্মগত অশিক্ষিত নির্বাচিত করতে চায়, একটা প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হলো, খলিলুদ্দিন মজুমদার কাটিগড়ার মানুষকে ধোঁকা দিয়ে আলগাপুর কাটলিছড়ার মানুষকে ধোঁকা দেওয়ার যে প্রচেষ্টা চালাচ্ছে, আলগাপুর কাটলিছড়ার জনগণকে আহ্বান করবো, আপনারা আমাদের কথা শুনবেন না, আপনারা আসেন, এসে সাধারণ মানুষের কাছে কিছু খবর নিয়ে ওকে জায়গা দিন। 3 নম্বর কথা, খলিলুদ্দিন মজুমদারের মতো ব্যক্তিকে যদি কংগ্রেস টিকিট দেয়, তাহলে আমরা জনগণকে বলবো আর কংগ্রেস করে লাভ নেই, অন্য কিছু করো, আর কি বলবো। 4 নম্বর কথা হলো, একজন বাংলা রিডিং না জানা ব্যক্তি সে হায়ার সেকেন্ডারি পাস করে কিভাবে, এই প্রশ্নটা সবচেয়ে বড় প্রশ্ন, এবং এর জন্য আমি কিছু ডকুমেন্ট রেডি করেছি। আচ্ছা, আমি সময় এলে এটা প্রয়োগ করব এবং জনসমাজে এটা তুলে ধরবো। আচ্ছা, এখন আমি বলবো না। তারপর যেটা কথা হচ্ছে, আমরা বুঝতে পারলাম আপনি এআইডিএফ কেন ত্যাগ করলেন, বা মানে এআইডিএফ থেকে কেন বের হলেন, কংগ্রেস কেন ছেড়ে আসলেন। আচ্ছা, যাই হোক, কিন্তু বর্তমান অবস্থায় কংগ্রেসের ইউথ কংগ্রেস দাবি করছে যে বর্তমান যে রাস্তাঘাট অবস্থা কাঠিগোড়া, যেটা আপনি আগে বলেছিলেন দৈন্যদশা,
বর্তমান কংগ্রেসের বিধায়ক থাকা সত্ত্বেও উনার পূর্ববর্তী যেগুলো রাস্তাঘাট বলুন বা অনেক স্কিম আছে আজকের দিনে অসম্পূর্ণ, এক কথায় বলতে গেলে ফেইলার। তারপর ইউথ কংগ্রেস দাবি করছে যে কংগ্রেসের আগামী দিনের যে প্রত্যাশী প্রার্থী বা যেই হোক না কেন যিনি বিধায়ক হবেন, এবং ইউথ কংগ্রেস মানে 100% দাবি করছে যে আগামী বিধানসভা নির্বাচনটা 2026 কাঠিগড়ায় কংগ্রেস আবার ঘুরে আসবে। কিন্তু এখানে আমার প্রশ্ন হচ্ছে, জনগণের প্রশ্ন হচ্ছে যে কংগ্রেসের বিধায়ক এই বর্তমান 5 বছরেও পূর্ববর্তী হোক বা বর্তমান যেগুলো অসুবিধার সম্মুখীন কাঠিগোড়াবাসী বর্তমানে সুরাহা করে দিতে পারছেন না, এবং আগামীতে কিভাবে ওরা করবে এই ব্যাপারে আপনি কি বলবেন একজন কাঠিগোড়ার নাগরিক হিসাবে যদি বলা যায়, যেহেতু আপনি বলছেন। আমি নাগরিক হিসাবে বলতে পারি ভাই, দেখুন একটা কথা আছে, আমাদের দেশটা গণতান্ত্রিক দেশ, একটা শক্ত গণতন্ত্রের উপর আমরা আছি। গণতন্ত্র এটা বলে না যে একটা দল এসেছে 100 বছর ওরাই থাকুক। গণতন্ত্র তো ওটাই যে জনতাই জনার্দন। জনগণ আজকে চাইবে আপনাকে চেয়ারে বসাবে, কাল চাইবে আপনাকে সরিয়ে আমাকে বসাবে। এটাই হলো আমাদের ভারতবর্ষের শান মান, এটা সবকিছু আমাদের উপর, জনগণের উপর। কংগ্রেস যদি দাবি করে যে 26-এ ওরা আসবে, ভালো কথা, ভালো কথা। কংগ্রেস 100% দাবি করছে কাঠিগোড়ায় আবারও কংগ্রেস আসছে, আর কাঠিগোড়ার ডেভেলপমেন্ট 100% হবে 26-এ। কিন্তু বর্তমান যিনি কংগ্রেসের বিধায়ক আছেন উনার রোল কি, উনার ভূমিকা কি বলতে চাই, এই বিষয়ে যাচ্ছি। ভালো কথা, যদি কাঠিগোড়ার জনগণ মনে করে যে আগামী দিনে আবারও কংগ্রেসের দরকার, কংগ্রেসকে জিতাবে। কাঠিগোড়ার জনগণ যদি বলে না কংগ্রেস দিয়ে হবে না, আরেক পার্টিকে জিতাবে। আমি সেই দিকে না গিয়ে আমি একটা কথা বলতে চাই, আজকের দিনে যে যুব কংগ্রেসের যারাই বলুক না, আজকে তারা একবার চিন্তা করুক এই কথাটা যে আজকের দিনে কাঠিগোড়ায় কংগ্রেসের সংগঠন কতটুকু আছে। অপোজিট বিজেপির সংগঠনের সঙ্গে কংগ্রেসের কোনো তুলনা হয় কিনা, কংগ্রেস তার আশেপাশে আসে কিনা। একটা ভোটার লিস্টের একটা পাতার সঙ্গে বিজেপির কর্মীরা জড়িত রয়েছে। আজকে কংগ্রেসের শুধুমাত্র কিছু নেতারা রাস্তায় ফুটপাতে হাঁটাহাঁটি লেখালেখি এটার উপর সীমাবদ্ধ হয়ে গেছে। আমি বলবো না, তাদেরকে কটাক্ষ করবো না, কেননা আজকে তারাও উঠে আসা প্রয়োজন। গণতন্ত্র বিরোধী শক্তিটা শক্তিশালী থাকলেই শাসক পক্ষ কাজ করে ভালো। আর আপনি বলেছেন যে তারা নিয়ে আসবে, ভালো কথা, তার জন্য আমি আশীর্বাদ করব। এটাই বলবো যে কংগ্রেস দলটা শক্তিশালী হোক, গণতন্ত্র শক্তিশালী হোক। আজকে কংগ্রেস আসুক, কালকে অন্য দল আসুক, এইভাবে আদান প্রদান করলে আমাদের উন্নয়ন হবে। কিন্তু হাস্যকর কথা হয়ে যাবে যদি আজকের দিনে বিজেপির সঙ্গে তুলনা করা হয়। আমি বিজেপি আইডিওলজিক্যালি বিজেপিকে আমি সাপোর্ট করি না, দায়িত্ব নিয়ে বলছি। বিজেপির আইডিওলজিকে আমি পছন্দ করি না, কিন্তু বিজেপির সঙ্গে তাল মিলাতে গিয়ে যদি আজকে কংগ্রেসের 2-4 জন ছেলে বলে যে আগামী 26-এ তাদের এমএলএ হয়ে যাবে, এটা মূর্খের স্বর্গে বাস করে। আর কেনই বা কাঠিগোড়ার মানুষ আজকে খলিলের মতো বিধায়ককে কংগ্রেসই বানিয়েছে, তার দ্বারা কোনো কাজ হয়নি। আজকে এই ধরনের একজন মানুষকে যদি আবার কংগ্রেস এখানে চেপে দেয়, তাহলে কাঠিগোড়া মানুষ কেন ভোট দেবে? উপযুক্ত মানুষ দেখে ভোট দেওয়ার জন্য আমি আহ্বান করছি কাঠিগোড়ার মানুষ। কারণ কোনো বিধায়ক যে দলেরই হোক না কেন, তার যদি সৎ উদ্দেশ্য থাকে, মহৎ উদ্দেশ্য থাকে, তাহলে কিছু একটা করতে পারবে। আদারওয়াইজ কোনো দলের কিছু দিয়ে কিছু হবে না। কাঠিগোড়াতে কালীরঞ্জন বাবু তো 15 বছর বিজেপির এমএলএ ছিলেন। তারপরে অমর বাবু যখন 5 বছর বিজেপির বিধায়ক ছিলেন, উনি বিজেপি সরকারও ছিল। উনিও সেটা দাবি করছেন। বিগত দিনে আমাদের একটা মানে সাক্ষাৎকার অনুষ্ঠানে উনিও বলেছেন যে কাঠিগোড়া নাকি 5 বছরের জন্য পিছিয়ে গিয়েছে। এটা হাস্যকর কথা হয়ে যাবে। যিনি যার কথা বলছেন তিনি তার মতো যদি হন, তাহলে উনি ওনার কথা বললে লাভ কি? আজকে অমর বাবু কি করেছেন কাঠিগোড়া 5 বছরে? কতটুকু রাস্তা হয়েছে? 5 বছর পরেই তো আবার 5 বছর আসলো। যদি রাস্তা 5 বছরে যদি সোনালী হয়ে যেত, তাহলে আরো 10 বছর 15 বছর পরে রাস্তা খারাপ হতো। আজকে 5 বছর যায়নি, এখনো খলিলুদ্দিনের 5 বছর রয়েছে, রাস্তাঘাট কমিউনিকেশন সব শেষ। উনি যদি এত ভালো কাজ করেছেন, তাহলে আজকে আবার খলিলের টাইমে উনি বললেন কেন 5 বছর পিছিয়ে গেছে? আমি বলবো একথা, উনার সময়ে 20 বছর পিছিয়েছে, খলিলের সময় আরো 40 বছর পিছিয়েছে, টোটাল 60 বছর পিছিয়েছে। এখন উপযুক্ত মানুষ কাঠিগোড়ার এমএলএ হওয়ার দরকার। উপযুক্ত শিক্ষিত, অ্যাসেম্বলিতে গিয়ে কথা বলার মতো সাহস থাকতে হবে। আপার আসামের মানুষদেরকে ভয় করে গুয়াহাটিতে চললে হবে না, যে চলতে পারে না।
সাহস দিকে গুয়াহাটিতে যে চলতে পারে, অ্যাসেম্বলির ভিতরে বাইরে যে গুয়াহাটিতে দপ 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 করে হাঁটে, বরাকবিলির সুখের কথা দুঃখের কথা টেবুলে টুকি দিয়ে কথা বলতে পারে, সেই ধরনের বিধায়ক কাটিগড়া থেকে হওয়া প্রয়োজন। আদারওয়াইজ কাটিগড়ার উন্নয়ন হবে না। বিজা বাইসাব হুজুর জিনা দাদা ইত্যাদি হবে না। উপযুক্ত ব্যক্তি লাগবে, যে বাইরে যেমন ভিতরে তেমন। এই ধরনের ব্যক্তি যদি আগামী দিনে 26-এ নির্বাচিত করেন, যে দল, আমি দল বলবো না যেহেতু আমি কোনো পলিটিক্যাল পার্টিতে নেই, আমি ডাইরেক্ট কোনো পার্টিকে আমি বলতেও পারবো না, তবে আমরা নিরপেক্ষভাবে আমরা দেখবো, হয়তো ইলেকশনের মুহূর্তে কোনো সিদ্ধান্তও নিতে পারি, কিন্তু দেখবো যার দ্বারা কাটিগড়ার স্বাবলম্বী হবে, কাটিগড়ার উন্নয়ন হবে, সেই দিকেই আমরা থাকবো। বর্তমানে কাঠিগড়ায় কিন্তু একটা খুব বেশি একটা মানে চর্চা যেটা চলছে বহিরাগত এবং স্থানীয়, এই ব্যাপারে আপনি কি আপনি যেহেতু একজন নাগরিক কাঠিগড়ারই, এই ব্যাপারে আপনি কি ভাই এটা বলতে গেলে এমন বিষয়, কাটিগড়াতে আব্দুল কাইয়ুম চৌধুরী এবং আব্দুল হামিদ মজুমদারের পর কাটিগড়ার তো কোনো মানুষ এমএলএ হয়নি। মানে কাঠিগড়ায় কি কাটিগড়ার জন্ম নেওয়া স্বাধীনতার পর আব্দুল কাইয়ুম এবং আব্দুল হামিদ মজুমদার পরে কাটিগড়ার কোন ব্যক্তিত্ব কাটিগড়ার বিধায়ক হয়নি। সেটাই আপনি, এটা নতুন কোনো ট্রেন্ড নয়। এমন কোন সন্তান নেই যার কোনো ক্ষমতা নেই, দক্ষতা নেই? অবশ্যই আছে। তাহলে কেন? অবশ্যই আছে, কাটিগড়ার সবকিছু আছে। উপযুক্ত আসামের মুখ্যমন্ত্রী হওয়ার মতো দক্ষতা সম্পন্ন ব্যক্তিত্ব আছে, প্রাইম মিনিস্টার হওয়ার মতো দক্ষতা সম্পন্ন ব্যক্তি কাটিগড়ার মাটিতে আছে। অবহেলিত, বঞ্চিত, লাঞ্ছিত হওয়ার কারণ হলো একজন কাটিগড়ার লিডার যদি উপর দিকে যাওয়ার চেষ্টা করে, অন্য আরো 100 জন লিডার ওকে পায়ে ধরে টেনে নিচে নিয়ে যান। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো কাটিগড়ার মানুষ নিজের মানুষকে পছন্দ না করে বাইরে অতিথিকে পছন্দ করে। যেমন আমি একটু আগে উদাহরণ দিলাম, একজন হিন্দিভাষী এলো, আমাদের বাংলাভাষীর সম্মুখে হিন্দি 2-4টা লেকচার মারলো, আমরা ভাবলাম আদানি আম্বানি এসে গেছে, তো আমি সরাসরি পেয়ে গেলাম। ঠিক তদ্রুপ বাইরা লোক যখন আছে, খলিল মজুমদার 5 কামের লোক, আজকে অমরচাঁদ জৈন যদিও কাটিগড়া, কিন্তু ওনাদের কমিউনিটি লেভেল বুথের হিসাব করলে 18টা বুথ রয়েছে। তারপরে আতাউর রহমান মাজার ভুইয়া যদিও দুধপুরের মানুষ, কিন্তু বেরেঙ্গাতে আমরা এমএলএ পেয়েছি। তারপরে কালীরঞ্জন বাবু শিলচরে এমএলএ পেয়েছি। কোন দিন কোন দল দিয়েছে? গত বছর বিজেপি দিল গৌতম বাবুকে, গত টার্মে হাইলাকান্দি থেকে এনে গৌতম রায়কে দিল। এই বছর যদি আরো কাউকে এনে দেয়, তাহলে কাটিগড়ার বিজেপির মানুষ, সমর্থিত মানুষ সবাই সমর্থন করবে, কারণ তার দল দেখবে, কাটিগড়া দেখবে না। আজকে কংগ্রেসের যদি শিলচর থেকে পাপ্পন দেবকে এনে কাটিগড়ায় দেয়, কাটিগড়ার মানুষ বলবে দল দিয়েছে, আমরা কিছু দেখবো না। তাই এই প্রশ্নটা কাটিগড়ার মানুষের চিন্তা করা বাদ দেওয়া ভালো, যে বাইরে থেকে কেন আসছেন। আরে ভাই, বাইরে থেকে আসলেই তো আমরা সাধুবাদ জানাই, তাদেরকে গলায় গামছা দিয়ে তাদেরকে আমরা এমএলএ বানাই। তাহলে এই শব্দটা বাদ দিন, উপযুক্ত মানুষকে সুযোগ দিন। যেহেতু উপযুক্ত মানুষ কাটিগড়ার মাটিতে থাকার পরও আমাদের গরুয়া ঝগড়ার কারণে আমরা উঠতে পারছি না, তাহলে অতিথি আপ্যায়নই ভালো। এই শব্দটা বলে লাভ নেই। এখন ভোটের আগে বললাম, বাইরে থেকে এলে আমরা ছুড়িয়ে দেব, মেরে দেব, গুড়িয়ে দেব। ইলেকশনের মুহূর্তে টিকিট পাওয়ার পর যে আসবে, ওর সঙ্গে বসে দেখবে যে প্রতিবাদ করেছে ও প্রথম সারিতে বসে। অভিজ্ঞতা আছে বলছি। মানে আপনার কথা থেকে তার জন্য কাটিগড়াবাসীর এই অবস্থা, এই হতে থাকবে। কাটিগড়ার মানুষ যদি কাটিগড়াতে বিধায়ক হয়, কাটিগড়া ইন্টারন্যাশনাল বর্ডার এন্ড স্টেট বর্ডার এর সঙ্গে যুক্ত। কাটিগড়াতে ডেভেলপমেন্ট দিক দিয়ে বরাক উপত্যকার বর্তমান 13, পূর্বের 15টা সমষ্টির মধ্যে সব থেকে বেশি ডেভেলপমেন্টের টাকা এখানে হয়, আসে। তারপরে বরাক উপত্যকার নর্থ ইস্টের গেটওয়ে, সেখানে কালো মানি, সাদা মানি, হোয়াইট মানি, বস্তা বস্তা বিভিন্ন ভাবে এই সেই ইত্যাদি, যার কারণে এখানে লোকালে কোনো বিধায়ক হলে অসুবিধা আছে। প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির একই উদ্দেশ্য, এখান থেকে লোকালে কোনো লিডারকে বড় হতে দেওয়া যাবে না। যদি বড় হয়ে যায় 30 বছর 40 বছরের জন্য সে রাজা হয়ে যাবে, এখানে গিয়ে আঙ্গুল ঢুকানো যাবে না। বাবা এখানে ওয়ান টাইম চায়ের কাপের মতো বাইরে থেকে আসো, জিতে আবার পরের 5 বছর তুমি চলে যাও, আরেকজনকে নতুন করে দেবো। এখানে গাঁটি বাঁধতে দেওয়া হবে না। গাঁটি বাঁধতে হলে তো এখানে লোকালের প্রয়োজন। যেমন দীনেশ প্রসাদ গোয়ালা দীর্ঘদিন লক্ষ্মীপুর থেকে বিধায়ক হয়েছেন, মন্ত্রী হয়েছেন। গৌতম রায় কাটলিছড়ার দীর্ঘদিন মন্ত্রী হয়েছেন, বিধায়ক হয়েছেন। শহীদুল আলম চৌধুরী আলগাপুর দীর্ঘদিন মন্ত্রী হয়েছেন, বিধায়ক হয়েছেন। মিসবাউল ইসলাম লস্কর বরকলাতে 2-3 বারের বিধায়ক হয়েছেন। এইরকম কাটিগড়ায় কোনো মানুষ আছে? নাই।
দ্যাটস মিন হলো, উদাহরণ হলো, কাটিগড়ার কোনো মানুষকে প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না পলিটিক্যালি। তুমি যেই দলেরই হোক, হিন্দু হও, মুসলিম হও, বিজেপি করতে করতে একবারে স্বর্গে চলে যাও, কাটিগড়া থেকে দেওয়া হবে না। মানে এটা দায়ভার আপনি কাকে কংগ্রেস দিচ্ছেন? করতে 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 তুমি রাহুল গান্ধী হয়ে যাও, কাটিগড়া থেকে তোমাকে টিকিট দেওয়া মানে হবে এটা না। দায়ভার কে? যদি আমরা বলেন। আমরা জনগণ, কাটিগড়া জনগণ। আচ্ছা। আমরা সিদ্ধান্ত নিতে ভুল করি, দেখ না দল, আমরা কি পারবো? বুকের পাটা কি আছে কোনো পার্টির ওয়ার্কারের? আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, কাটিগড়ার বুকের পাটা যদি থাকে, কংগ্রেস বিজেপি সব মিলে বলে এবার যে আসবে আমরা সবাই মিলে, আমরা কোনো দল দেখবো না, বাল্টির চিহ্নে কোনো মানুষকে দাঁড়িয়ে ওকে বিধায়ক বানিয়ে দেবো। যদি দম থাকে কাটিগড়ার প্রত্যেক পলিটিক্যাল পার্টির কর্মকর্তাদেরকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, নতুবা এই ধরনের সমালোচনা বন্ধ করুন। দম যদি থাকে তাহলে আগামীতে এই ধরনের প্রতিজ্ঞা করুন, বলে এই ধরনের ঘটনা হলে কাটিগড়ার জনগণ, হিন্দু মুসলিম সব বলে, বিজেপি কংগ্রেস সব বলে, কাটিগড়ার 2,10,000 ভোটার আমরা মিলে বলে কাটিগড়ার একটা মানুষকে খাড়া করো, লেফটন চিহ্ন ভোট হলেও আমরা তাকে ভোট দিয়ে 2 লাখ ভোট দিয়ে দেবো, দেখিয়ে দিব প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিকে, তুমি কি তামসা মনে করছো নাকি কাটিগড়াকে? এরকম করবে না। চায়ের দোকানে বসে এই ঘে কেন আসছে, ওকে আমরা দেবো না, ও করিমগঞ্জ থেকে আসলো কেন, ও হাইলাকান্দি থেকে আসলো কেন, এটা বলে বলে সময় নষ্ট করা ছাড়া কিছু নেই ভাই। যার কারণে এই বিষয়ে আমি কথা বলতে চাই না, চ্যালেঞ্জ একটা বলছি, যদি পারো কাটিগড়ার বিজেপি কংগ্রেস এন তেন আগড়া বাগড়া সব মিলো আর বলো যে বাহার থেকে আসলে আমরা জায়গা দেব না, আমরা প্রয়োজনে বালতি আছে, জগ আছে, মগ আছে, আমরা পার্টি। এটা যদি বলতে পারো, হতে পারো ঐক্যবদ্ধ, তাহলে এই ধরনের কথা খাটবে। নতুবা ছাটুকারিতা করার নিয়তে এই ধরনের কথা বন্ধ করা ভালো। ভালো লোক যদি আসে তাকে অতিথি আপ্যায়ন করো, ওকে দিয়ে কাজ করা বাবা, আমাদের হবে না, আমাদের গড়ে ঝগড়া। আমি কাউকে টার্গেট করে বলছি না, আমি অরিজিনাল 2-4টা কথা বলছি, আর বাদ বাকি আপনার সঙ্গে যখন বার্তালাপ বলেছেন তাই বার্তালাপ অবশ্যই অবশ্যই আমরা বার্তালাপই করি। বার্তালাপই বলছেন যখন, আমি কোনো প্রশ্নের উত্তর দিচ্ছি এরকম মনে করছি না। আর আমি সাধারণত আমি একটা কথা বলি, আমার পলিটিক্যাল লাইফে হোক বা সমাজ সেবার লাইনে হোক, আমি এমন বড় কিছু নয় বাবা। আমি আপনার চ্যানেলের মাধ্যমে আমি ওপেন কাটিগড়াবাসী বড় প্রতিজ্ঞা, যে যেখানে দেখবেন আমার ভিডিও, আমাকে বড় মানুষ কোনোদিনই ভাববেন। আমি কোনো বড় ছেলে নয়, বড় মানুষও নয়, আমি সাধারণ একজন কাটিগড়ার ছেলে, সাধারণ একজন মানুষ, সাধারণ ঘরের একটা ছেলে। আমার সাধারণ কথা হলো, আমি যতদিন বাঁচি তাকি আমার শরীরে শক্তি আছে, আমি চাইবো মানুষের সঙ্গে থাকা, মানুষের পাশে থাকা, এটাই হলো আমার ব্যাপার। আমাকে নেতা বলবেন না, আমি নেতা হতে চাই না, নেতা হওয়ার চিন্তাও নেই। নেতা বানানোর জন্য চেষ্টা করি, আগেও করেছি, এখনো করছি, পরবর্তীতেও করতে পারি। জানি না এই কপালে কি লিখেছেন সৃষ্টিকর্তা, যদি এরকমই আমার জীবনটা চলে যায় মোস্ট, আর কিছু লাগে না। আর যদি এর থেকে দুর্বল করে ফেলেন তাহলেও আমি উপরওয়ালার শুকরিয়া আদায় করব, আর যদি এর থেকে অনেক বড় করে দেন তাও শুকরিয়া আদায় করব। কিন্তু আমি বর্তমানে এটা চাই যে একজন ভালো যোগ্য ব্যক্তিত্বকে কাটিগড়া থেকে নির্বাচিত করা হোক, দল মতের ঊর্ধ্বে উঠে বিজেপি কংগ্রেসের সংঘাত, হিন্দু মুসলমানের সংঘাত বন্ধ হোক। আসামের মধ্যে, ভারতের মধ্যে 140 কোটি মানুষের দেশ, কিভাবে অন্যান্য পৃথিবীর দেশের সঙ্গে ইকোনমিক্যালি যেগুলো দেশ গ্রোথ করেছে তাদের সঙ্গে কিভাবে আমরা টেক্কা দিতে পারি, পাকিস্তানের মতো একটা শত্রু দেশ আমাদের দেশে ঢুকে কিভাবে আমাদের নাগরিককে হামলা করতে পারে, এই বিষয়ে চিন্তা করার প্রয়োজন এখন। আমরা যে দেশকে আমরা আমাদের তুতু ফেললে যে দেশ শেষ হয়ে যাবে, ধ্বংস হবে, সেই দেশের সন্ত্রাসীরা কিভাবে আমাদের দেশে এসে ঢুকে আমাদের নাগরিকের উপর হামলা করতে পারে, এই বিষয় নিয়ে আমাদের চিন্তা করার সময় এখন। এখন আমরা হিন্দু মুসলিম বাটাবাটি কাটাকাটি এই সমস্ত বিষয় নিয়ে চিন্তা করার সময় নেই। আমি আহ্বান করছি আপনার বার্তালাপের মাধ্যমে আমাদের বরাক উপত্যকার আসামের মানুষদেরকে, আসুন আমরা সবাই হিন্দু মুসলিম বুদ্ধ খ্রিস্টান এই সমস্ত ভুলে আমরা প্রথমে ভারতীয়, আমার উই আর অল আর ইন্ডিয়ান হিসাবে আমরা ভারতবর্ষের কাজ করি, ভারতবর্ষের সিকিউরিটির কাজ করি, ভারতবর্ষের উন্নয়নের চিন্তা করি, এবং ভারতবর্ষের মানুষকে নিজের বুকুর কুটুম বানাই, যাতে বিদেশি কোনো শক্তি এসে আমাদেরকে গ্রাস করতে না পারে। আমরা যেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো দুকায় পড়ে বিদেশি শক্তিকে আমাদের মাথার বোঝা না বানাই, এটাই আমাদের চিন্তা করার সময়। রাস্তাঘাট ডেভেলপমেন্ট, এডুকেশন, হ্যাঁ, শিক্ষা, তোমার ইলেকট্রিক, হ্যাঁ, পানীয় জলের সমস্যা, যেগুলা জ্বলন্ত সমস্যা আছে সেইগুলো সমস্যার সমাধানের ক্ষেত্রে আমরা চিন্তা করা প্রয়োজন। নিজের ছেলেকে ঠিকাদার বানাবে, নিজের বাইকে ঠিকাদার বানাবে, নিজে স্বাবলম্বী হবে, নিজে বিল্ডিং বানাবে, নিজে এই করবে সেই করবে, এই ধরনের মনোভাব সম্পন্ন ব্যক্তিদেরকে প্রতিনিধি বানানো থেকে আমরা যেন বিরত থাকি, এই কামনা করছি। আমি আর কি বলবো,
অনেক সময় আপনার সময় নষ্ট হয়েছে, এসেছেন এই সময় আমাকে সাক্ষাৎ নেওয়ার জন্য। আমি আমার বড় লোক নয় যে আমার সাক্ষাৎ নিলে মানুষ দেখবে, উপকৃত হবে, এরকম কিছু নেই। এমন কথা নয়, যেহেতু আপনি কাঠিগড়ার একজন নাগরিক, আর আমাদের কথাই হচ্ছে না বলা কথাগুলো তুলে ধরা, আমাদের যেটা এইম হচ্ছে। তো লাস্ট আমরা একবারে সমাপ্তির পর্যায়ে এসে গেছি, এবং আপনার কাছ থেকে জানতে চাইবো যে মৌলানা এনামুল্লাহ মহাশয় কি কোনো ধরনের পদক্ষেপ নেবেন, কোনো ধরনের পরিকল্পনা রয়েছে 2026 ইলেকশন নিয়ে, এই ধরনের কোনো কিছু? ভাই দেখুন, পলিটিক্স পলিটিক্স এমন একটা বিষয়, সম্ভব কিছু নয় আর অসম্ভব কিছু নয়। আচ্ছা, সম্ভব বলেও কিছু নেই আর অসম্ভব বলেও কিছু নেই। তবে আমার কোনো পরিকল্পনা নেই। আচ্ছা, এটাই। তবে সৃষ্টিকর্তা যদি এমন কোনো পথে ঠেলে দেন, আর এই পথে গিয়ে এরকম কিছু একটা করতে হয়তো, তো যখন সম্মুখে যখন একটা গেট আসবে, তো গেটটা পের হয়ে যাওয়া, তার রাস্তাটা বের করতে হবে। ঠিক আমি বলছি, আপনার যে প্রশ্নটা করেছেন, যে আমার কোনো পরিকল্পনা নেই যে আমি কাটিগড়ায় পলিটিক্সে আমি কোনো পার্টি থেকে নমিনেশন দেব, এমএলএ খেলবো, এরকম কোনো পরিকল্পনা নেই, এখন পর্যন্ত নেই, আগামী দিনেও নেই। কিন্তু এরকম কোনো সিচুয়েশন যদি আসে আর কাটিগড়ার জনগণ এরকম সুযোগ দেন, তাহলে কেন কাজ করব না। কিন্তু নিজের কোনো পরিকল্পনা নেই, নিজের পরিকল্পনা চিন্তাও করছি না, এটাই হলো ক্লিয়ার। আমরা সমাপ্তি পর্যায়ে আপনার কাছে 3-4টি র্যাপিড কোয়েকশন টাইপ কিছু প্রশ্ন রাখবো, আনসার আপনার কাছে এক কথায়। তো আপনাকে যদি এভাবে কয়জনের নাম আমি বলছি, আপনি বেশ চিন্তা না করে যদি এক কথায় বলেন, তাহলে আপনি রাহুল গান্ধীকে কি বলবেন? নরেন্দ্র মোদীর সঙ্গে তুলনা নেই পলিটিক্যালি। আমি বললাম, যদি আমি নরেন্দ্র মোদী বলি, তাহলে আমি বলবো শুভচিন্তক, একজন ডাইনামিক লিডার, ঠিক আছে, মানে একটা এক্সাম্পল হিসাবে বললাম। এইভাবে যদি রাহুল গান্ধীকে বলা হয়, আপনি এক কথা কি বলবেন? রাহুল গান্ধী অবশ্যই ভালো এডুকেটেড একজন যুবক, যদিও এখন যুবক নয়, তবে যুবকের তালিকায় যখন নাম দেওয়া হয়, ভালো শিক্ষিত একজন যুবক। আচ্ছা, যদি ভালো গৌরব গগৈ বলা হয়, ভালো একজন শিক্ষিত যুবক, ভালো একজন শিক্ষিত যুবক, তার মধ্যে ট্যালেন্ট রয়েছে। আচ্ছা, যদি ইউগি আদিত্যনাথকে বলা হয়, ইউগি আদিত্যনাথ কি বলবেন? এক কথা বলতে চাই, ইউগি আদিত্যনাথ পলিটিক্যালি অনেক পুরানো হয়ে গেছেন, এই টেকগুলো বাদ দিয়ে এখন নতুনত্ব আসা প্রয়োজন। আচ্ছা, ইউগি আদিত্যনাথ নামটা একটু পুরানো লাগছে। উনি পলিটিক্যাল ময়দান থেকে আমি মনে করি সন্ন্যাস নিয়ে উনি কিছু ধার্মিক সেবা করার প্রয়োজন, আমি এটাই চাই। যদি বদরুদ্দিন আজমল মহাশয়? বদরুদ্দিন আজমল সাহেব একজন ভালো সমাজসেবী ব্যক্তি, এডুকেশনে বর্তমান উত্তর পূর্বাঞ্চলের মধ্যে যদি এডুকেশনে কোনো অগ্রণী ভূমিকা পালন করে থাকেন, আজমল ফাউন্ডেশন এন্ড আজমল। এদিকে বদরুদ্দিন, লাস্ট যেটা হচ্ছে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, এক কথা কি বলবেন? বিশ্ব শর্মা একজন ডাইনামিক লিডার, ট্যালেন্ট, কিন্তু বর্তমান যে পরিস্থিতিতে উনি যে চিন্তাধারা পলিটিক্স করতেন, এটা আমি পছন্দ করি না। আর আমরা বর্তমান যারা যুব প্রজন্ম রয়েছে, আপনি কি বলবেন, ওদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে? যুব সমাজ এডুকেশনের দিক দিয়ে এগিয়ে আসতে হবে, ধার্মিক বিবেক ভুলতে হবে, নিজেকে প্রতিষ্ঠিত করতে শিক্ষার প্রয়োজনে শিক্ষার দিকে এগোতে হবে। আর শিক্ষার দিকে এগোতে হলে রোড কমিউনিকেশন যেগুলা প্রয়োজন, সেগুলোর দিকে মানুষকে অ্যাওয়ারনেস করতে হবে, সমাজকে বুঝাতে হবে। এখন আমাদের ধার্মিক ফাইটের সময় না, এখন আমাদের সমাজকে উন্নয়ন করার সময়, শিক্ষিত বানানোর সময়। এটাই যুব সমাজের এগিয়ে আসা প্রয়োজন। শুধু পলিটিক্স করলে যে লাভ হবে তা নয়, সামাজিক সংগঠন, সামাজিক বিভিন্ন পন্থার মাধ্যমে যুব সমাজ এগিয়ে আসা প্রয়োজন, সময়ের দাবি। এবং যদি কোনো পলিটিক্যাল পার্টি দ্বারা মানুষের ক্ষতিগ্রস্ত হয়, সেই পলিটিক্যাল পার্টিকেও বর্জন করে সামাজিকভাবে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি আহ্বান করছি। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। এবং বাতায়ন ডিজিটালে যারা দর্শক রয়েছে, এতক্ষণ থেকে যারা দেখছেন আমাদেরকে, আপনাদেরকেও জানাই অশেষ ধন্যবাদ। আমরা মৌলানা এনামুল্লাহ মহাশয়ের সাথে এতক্ষণের বার্তালাপ থেকে জানতে পারলাম ওনার রাজনীতির যে যাত্রা এবং কাঠিগোড়ার রাজনীতির প্রেক্ষাপট, নানা ধরনের কথাবার্তার মাধ্যমে, নানা প্রশ্নের মাধ্যমে আমরা যথাযথ উত্তর পেলাম। আবারও জানাই আপনাকে ধন্যবাদ আমাদের বাতায়ন ডিজিটালের তরফ থেকে। অসংখ্য ধন্যবাদ বাতায়ন ডিজিটাল দর্শকদেরকে আমি ধন্যবাদ জানাই, তারা যেন আমার ভিডিওটা দেখে, এবং যদি ভুল করে থাকি, আমি ক্ষমাপ্রার্থী, অনেক ভাষাগত ভুল হতে পারে। যদি ছোট হিসাবে, কাটিগড়ার এক ছেলে হিসাবে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি কোনো শুধরানোর জিনিস থেকে আমাকে পরামর্শ দেবেন, আমি আমার থেকে শুধরে নেব। নমস্কার, ধন্যবাদ।